quantum dynamics. All right. আচ্ছা, আমরা কোয়ান্টাম ডায়নামিক্স করছি। ডায়নামিক্স মানেটা কি? Why am I saying quantum dynamics? ডায়নামিক্স মানে হচ্ছে কোনো জিনিসের সময়ের সাথে পরিবর্তন, ওটাকে বলা হয় ডায়নামিক্স। সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে। আমি এখানে কি দেখছি? কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ স্টেট ভেক্টর কিভাবে পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে, সেটা দেখছি। স্টেট ভেক্টর পরিবর্তিত হলে তোমার এক্সপেরিমেন্টাল অবজারভেশনের পরিবর্তন ঘটতে পারে। সবসময় যে ঘটবে এমন কোনো কথা নেই। স্টেশনারি স্টেট থাকলে স্টেট ভেক্টরের পরিবর্তন হয়, তবে এক্সপেকটেশন ভ্যালুর পরিবর্তন হয় না। যাই হোক, কোনো জিনিসের পরিবর্তন দেখাটাকেই বলে ডাইনামিক্যাল করা, কোয়ান্টাম ডাইনামিক্স। কোয়ান্টাম মেকানিক্সে অবজারভেবল অথবা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটিস অথবা স্টেট ভেক্টর যে কোনো জিনিসের সময়ের সাথে পরিবর্তন আলোচনা করাটাকেই বলে কোয়ান্টাম ডাইনামিক্স। আর সময়ের সাথে পরিবর্তন যদি ইনভলভ না হয় তাহলে বলতে পারো সেটা কোয়ান্টাম স্ট্যাটিক্স, এভাবে অনেকে বলে আর কি। ওকে, আমরা করছিলাম state vector Schrodinger picture. It's one of the alternative ways of discussing change with respect to time of observables of measured quantities in quantum mechanics. এটা একটা হচ্ছে, I assume that the state vector of the system that is time dependent and that changes with time according to the Schrodinger equation. সেটাকে বলে Schrodinger picture. পিকচার মানে হচ্ছে একটা মানে হচ্ছে how the system changes with time. অল্টারনেটিভ পিকচার আছে। আমি এমন পিকচারে যেতে পারবো যেখানে স্টেট ভেক্টর অপরিবর্তিত থাকবে, কিন্তু অন্য জিনিস অপারেটর পরিবর্তন হবে। These are equivalent ways of describing variation with respect to time of a quantum system. Equivalent ways of describing time change with respect to time. এই ইকুইভ্যালেন্ট ওয়েজ গুলোকে বলা হয় পিকচার্স। আমরা শ্রোডিঙ্গার পিকচারে আছি, যেখানে আমরা দেখি হাউ দ্য স্টেট ভেক্টর চেঞ্জ উইথ টাইম। ইন দ্য শ্রোডিঙ্গার পিকচার, স্টেট ভেক্টর চেঞ্জেস উইথ টাইম, এবং কোন ইকুয়েশন ফলো করে স্টেট ভেক্টর সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে সেটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। এটা কিন্তু একটা পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স। ওকে, এখন আমি একটা অপারেটর ডিফাইন করেছিলাম যে টাইম ইভলিউশন অপারেটর, সেটার একটা এক্সপ্রেসিভ ফর্মুলা ডিডিউস করছিলাম given the Hamiltonian H of the system. আমি অতীতে দুটো স্পেশাল কেস ধরেছি। একটা হচ্ছে H যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয় তাহলে টাইম ইভলিউশন অপারেটর কি হবে। পরবর্তীতে ধরেছি H সময়ের সাথে নির্ভর করতে পারে, তবে H at different moments in time would come to each other, তখন টাইম ইভলিউশন অপারেটর কি হবে সেটা দেখেছি। এখন দেখছি, গত ক্লাসে শুরু করেছিলাম যে H may depend on time and also H at different moments in time do not commute. এখন টাইম ইভলিউশন অপারেটর কি হবে? আচ্ছা, এখন আমি বলতে চাই যে এখন একটা ক্লোজ ফর্ম, একটা সিম্পল ক্লোজ ফর্মে টাইম ইভলিউশন অপারেটর লেখা যাবে না। ইনফ্যাক্ট আই হ্যাভ টু রাইট এ সিরিজ ফর দ্য টাইম ইভলিউশন অপারেটর। ওকে, অথবা I can write an integral equation for the time evolution operator. একটা সলিউশন করে একটা সিরিজ পাবো, সেই সিরিজটাই দেখছিলাম। যাই হোক, time evolution operator satisfies this differential equation. A differential equation is obtained very simply from the Schrodinger equation. So this is the Schrodinger equation for the time evolution operator capital T. Capital T একটা ইনিশিয়াল কন্ডিশন আছে। Capital T is the function of little t. Little t is the running variable, independent variable. T naught is a fixed moment in time, যেটাকে বলছি আর সাম ইনিশিয়াল। নটটাকে জিরো বলতে পারতাম, অথবা T1, any moment in time. Or capital T, the time evolution operator, has the special condition that
when little t equals t naught, capital T must be equal to identity. Eta. তার মানে I have to solve equation 15 subject to the initial condition, equation 16, to obtain the time evolution operator. এই solution করার জন্য first I have to convert equation 15 into an integral equation. সেই ইকুয়েশনে এটা এই ইনিশিয়াল কন্ডিশনটা অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড থাকবে। তারপরে I'll solve the integral equation. কিভাবে দেখা যায়? ইন্টিগ্রেশন কিছুই না, জাস্ট এই ইকুয়েশন 15 কে ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে হয়ে যাবে। এখানে তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, জাস্ট ইন্টিগ্রেট the left hand side and right hand side of equation 15 with respect to time. That's it. You got your integral equation. আর এখানে এই ওয়ানটা আইডেন্টিটি দিয়েছি ওই ইনিশিয়াল কন্ডিশন স্যাটিসফাই করার জন্য। আমি যদি জাস্ট ইন্টিগ্রেট করি, লেফট হ্যান্ড সাইডকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো ক্যাপিটাল টি, রাইট হ্যান্ড সাইড ইন্টিগ্রেট করলে এটা পাবো। আর লিমিট এখানে দিয়েছি টি নট টু ক্যাপিটাল টি নট টু লিটল টি, ফলে এখানে ভ্যারিয়েবল দিচ্ছি টি প্রাইম। আর এখানে ওয়ান দেব না কিছু দেব, কিছু নাও দিতে পারতাম, কিছু না দিলেও ঠিক আছে। এখানে যদি কিছু না দেই ঠিক নাই, কিছু না দিলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক আছে। ক্যাপিটাল টি দুইটা কন্ডিশন আছে। এক নম্বর, ক্যাপিটাল টি মাস্ট স্যাটিসফাই দিস ডিফারেনশিয়াল কন্ডিশন এন্ড ক্যাপিটাল টি মাস্ট হ্যাভ দিস ইনিশিয়াল কন্ডিশন। সুতরাং ওখানে আইডেন্টিটি না দিলে, আইডেন্টিটি যদি না দেই তাহলেও ক্যাপিটাল টি উড স্যাটিসফাই দ্য ডিফারেনশিয়াল কন্ডিশন, কিন্তু ইনিশিয়াল কন্ডিশন স্যাটিসফাই করবে না। যেহেতু এখানে একটা অপারেটর দিয়েছি যেটা টাইমের উপরে নির্ভরশীল নয়, সেহেতু এখানে অপারেটর ওরকম একটা কনস্ট্যান্ট অপারেটর দেই বা না দেই, ক্যাপিটাল টি এর ডিফারেনশিয়াল ইকুয়েশন অপরিবর্তিত থাকবে। এখানে একটা কনস্ট্যান্ট অপারেটর দিলেও ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে ক্যাপিটাল টি, না দিলেও করবে। কিন্তু এখানে যদি কিছু না দেই, ইনিশিয়াল কন্ডিশন ঠিক না, সাপোজ এখানে কিছু দিলাম না, এটা কিছু নাই, শুধু মাইনাস এইটা রাইট হ্যান্ড সাইড, তাহলে কি ইনিশিয়াল কন্ডিশন স্যাটিসফাই করছে কি দেখে নাও। টি নট বসালে আমি চাই 1 হবে, এই আইডেন্টিটি নাই, শুধু রাইট হ্যান্ড সাইডটা আছে। এখানে টি নট বসালে কি হবে? 0 হয়ে যাবে। একটা ইন্টিগ্রালের আপার লিমিট আর লোয়ার লিমিট যদি সমান হয়, ইন্টিগ্রালটা 0। আমি তো 0 চাই না, আমি চাই আইডেন্টিটি। তাহলে জাস্ট একটা আইডেন্টিটি বসিয়ে দাও, আর কিছু না। আইডেন্টিটি বসালে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে হেরফের হবে না, কারণ আইডেন্টিটি তো টাইমের উপরে নির্ভরশীল নয়। এখন এটা ইন্টিগ্রাল ইকুয়েশন, এটা সলিউশন নয়, কারণ আননোন হচ্ছে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টিটা আমি বের করতে চাই, ক্যাপিটাল টি বাঁয়ে আছে ডানে আছে, তো হলো না। I have not been able to make capital T the subject of my equation. দুদিকেই আছে, তার একটা সলিউশন হলো না। সলিউশন হতো যদি বাঁ দিকে শুধু ক্যাপিটাল টি থাকবে আর ডান দিকে অন্য কিছু থাকবে, ক্যাপিটাল টি ছাড়া অন্য জিনিস থাকবে, তাহলে বলতাম ওটা সলিউশন। কিন্তু এটা সলিউশন নয়, এটা একটা ইকুয়েশন, এটা ইন্টিগ্রাল ইকুয়েশন। এখানে বাউন্ডারি কন্ডিশন অথবা ইনিশিয়াল কন্ডিশন is already there inside, এখানে আছে। এখানে একটা আইডেন্টিটি দেওয়ার ফলেই ইনিশিয়াল কন্ডিশন হ্যাভ বিন ইনকর্পোরেটেড। এটা এখন সলভ করব বাই ইটারেশন। ইটারেট করে আমি ক্যাপিটাল টি এর জন্য একটা ইনফিনিট সিরিজ লিখব। ওকে, সেটা আমি করেছিলাম, সেটাকে ইনফিনিট সিরিজটাকে আমি এই ফর্মে প্রকাশ করেছিলাম। ওকে, এবং এটার জেনারেল nth অর্ডার টার্ম, এটা n = 0 to infinity, nth অর্ডার টার্মকে এইভাবে লিখেছি -i/h কাট রেজ টু দ্য পাওয়ার, এখান মানে n সংখ্যক ইন্টিগ্রাল হবে আর কি। কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট দেখো, এখানে t0 to tn-1, তার আগেরটা হবে ইন্টিগ্রাল dtn-1, t0 to tn-2, এভাবে করে d2 হবে t0 to t1, আর t1 হবে ফাইনালি t0 to t। ওকে, এখানে লিমিটস গুলো এমন ভাবে এসছে যে এই অপারেটর গুলো কিন্তু এমন ভাবে যে প্লেসমেন্ট এমন আছে যে
T1 is bigger than T2, bigger than T3, bigger than Tn. এইভাবে অর্ডারিংটা আছে, এটাকে বলে টাইম অর্ডার আছে। টাইম অর্ডার মানে কি, আর্লিয়েস্ট টাইম ডানে আর লেটার টাইম বাঁয়ে। সবচেয়ে পর এখানে T1 T2 মধ্যে সবচেয়ে পরের সময়টা বাঁয়ে থাকবে আমার ইকুয়েশনে, সবচেয়ে আগের সময়টা সর্বডানে থাকবে। এখানে কিন্তু উল্টাপাল্টা লেখা যাবে না, কারণ এইচ গুলো কমিট করে না। এই যে একটা টাইম অটোমেটিকলি সিরিজটা সলভ করতে গিয়ে ইটারেট করে যে এমন ধরনের অর্ডারিং এসছে যে আমার ইন্টিগ্র্যান্ডে যে হ্যামিল্টনিয়ানের প্রোডাক্টটা আছে, এটা nth অর্ডারে n সংখ্যক হ্যামিল্টনিয়ান আসবে। ইচ হ্যামিল্টনিয়ান ইজ আ ফাংশন অফ টাইম, এবং ওই প্রতিটা হ্যামিল্টনিয়ান যে আর্গুমেন্ট টাইম, সেটার অর্ডারিং একটা আছে। T1 is larger than T2, T2 is larger than T3, T3 is larger than T4, এই করে করে Tn minus 2 is larger than Tn minus 1, Tn minus 1 is larger than Tn. এই টাইম অর্ডারিং মেনটেন করতে হবে। মেনটেন না করলে কোনো অসুবিধা ছিল না যদি এইগুলা কমিট করতো, কিন্তু এইচ তো কমিট করে না। এইচ T1 T2 লেখা আর এইচ T2 T1 লেখা কিন্তু ভিন্ন হবে, কারণ এইচ ডু নট কমিউট। তাই বলছি, নোট দ্যাট ইন দ্য অ্যাবভ এক্সপ্রেশন এটা হলো এই অর্ডারিং আছে। Okay, T0 the limits, lower limit T0, upper limit T. আমার টাইম ইভলিউশন হচ্ছে T0 থেকে T তে। সুতরাং একবার T1 হচ্ছে, T0 হচ্ছে লোয়ার লিমিট সবগুলোর, T1 এর আপার লিমিট T, অন্যগুলোর আপার লিমিট কিন্তু T নয়। T2 উপরে যখন ইন্টিগ্রেট করছে, লোয়ার লিমিট T0 থেকে আছে, আপার লিমিট কিন্তু T1, আবার T1 T0 থেকে T পর্যন্ত যাবে। কোন একটা পার্টিকুলার T1 নিয়ে T2 রূপে ইন্টিগ্রেট, কিন্তু T2 মান খেয়াল রাখতে হবে T0 থেকে T1 পর্যন্ত ভ্যারি করবে। T2 মান T1 এর চাইতে বেশি হবে না, কারণ T2 ইন্টিগ্রালে T1 হচ্ছে আপার লিমিট। তো T2 is always less than T1। বড় জোর T2 T1 এর সমান হতে পারে, কিন্তু T1 এর বেশি হবে না, লিমিটটা এভাবে আছে। একইভাবে এটা দেখো dTn, Tn ভ্যারি করছে ফ্রম T0 টু Tn minus 1। ওকে, তাহলে Tn কিন্তু T0 এর চাইতে বেশি, কিন্তু Tn minus 1 এর চাইতে কম। Tn এর সর্বোচ্চ মান Tn minus 1 এর সমান হতে পারে, কিন্তু নর্মালি যখন ইন্টিগ্রেট করছো Tn minus 1 এর চাইতে কম হবে। সুতরাং এই লিমিট Tn minus 1 এর চাইতে কম, তার মানে Tn minus 1 Tn এর চাইতে বেশি। এই অর্ডারিংটা এখানে এটা হবে, এখানে হবে, ভুল তো করেছি, T1 এটা হবে Tn হবে এখানে না, এটা কারেকশনটা করো না, এটা খুব মিসলিডিং হবে। Tn minus 1, এটা আগের স্টেপ হবে Tn minus 1 bigger than Tn. Tn is bigger than T0. ওকে, এখানে Tn, এই যে Tn লোয়ার লিমিট তো T0, তাহলে Tn is bigger than T0। এখানে বিগার দেন বলেছি, ইকুয়াল টু হতে পারে, অ্যাকচুয়ালি ইকুয়াল টু দিতে পারো, ইকুয়াল টু দেওয়াই উচিত, কারণ T0 থেকে শুরু করে Tn minus 1 পর্যন্ত ভ্যারি করবে। এখানে n হবে, আর এখানে ইকুয়াল টু গ্রেটার দেন না করে গ্রেটার দেন ইকুয়াল টু সাইন দিয়ে দিতে পারো। ওকে, এটাকে বলে টাইম অর্ডারিং। এই টাইম অর্ডারিং এ কিন্তু এসছে, এবং এই টাইম অর্ডারিংটা মেনটেন করতে হবে এগুলো যখন ক্যালকুলেট করবে। nth অর্ডার টার্ম যখন ক্যালকুলেট করবে, এই টাইম অর্ডারিং মেনটেন করা জরুরি। তার কারণ এই এইচ গুলো ভিন্ন ভিন্ন মোমেন্টে, ভিন্ন ভিন্ন ইনস্ট্যান্টে, T1 T2 T3, এই ভিন্ন ভিন্ন সময়ে এইচ গুলো কমিট করে না, শুধু আগে পরে লিখলে হেরফের হয়ে যাবে। এই একটা প্রবলেম, অপারেটর নিয়ে ডিল করতে গেলে এই প্রবলেম। কমিট তার করে না, যদি কমিট করতো তাহলে সুবিধা হতো, খুব নাম্বারের মতো আমি ট্রিট করতে পারতাম, আগে পরে লেখা ইম্যাটেরিয়াল হতো।
তাহলে এটা কি, এই অর্ডারিংটা কি একটা ভাষায় লিখেছি দেখে নাও। দ্যাট ইজ the operator HTI, এই যে HTI মানে এগুলো, এই যে HT1, HT2, in general লিখতে পারি HTI, I from 1 to N. The operator HTI are placed in such a manner that H at an earlier time is on the right of H at later times. We'll now write, তার মানে আগের সময়, আগের H, earlier time, ডানে, later time বাঁয়ে। যেটা বড়, যেটা বড় T1 যেটা বড় সেটা বাঁয়ে, বড় থেকে ছোট এই অর্ডারে যেতে হবে। T1 সবচেয়ে বড়, T2 তারপরে, এভাবে বড় থেকে ছোট অর্ডার হবে। ওকে, লার্জার টাইম অন দ্য লেফট, স্মলার টাইমস অন দ্য রাইট, এই অর্ডারিংটা মেনটেন করতে হবে। ওকে, এখানে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। আর্লিয়ার টাইম কি মানে, আর্লিয়ার টাইম মানে হচ্ছে টি ছোট, লেটার টাইম হচ্ছে টি বড়। সময় তো বাড়ছে, আমরা তো আমাদের ফ্লো অফ টাইম ইজ সাচ দ্যাট সময় বাড়ছে। ওকে, তার মানে আর্লিয়ার টাইম হচ্ছে সময়টা ছোট, আর লেটার টাইম সময়টা বড়। ওকে, আচ্ছা, এখন আমাদের এগুলো টু প্রসিড একটু ম্যাথমেটিক্যাল ডাইগ্রেশন করা ভালো দরকার হবে। উই নিড দ্য কনসেপ্ট অফ টাইম অর্ডার প্রোডাক্ট অফ অপারেটর, টাইম অর্ডার প্রোডাক্ট। এখন একটু ম্যাথমেটিক্স করছি আর কি, তারপরে আবার এখানে ফিরে আসবো, ইকুয়েশন আবার ফিরে আসবো একটা ম্যাথমেটিক্যাল ডাইগ্রেশনের পরে। আচ্ছা, এখন আমি একটা জিনিস ডিফাইন করছি, টাইম অর্ডার প্রোডাক্ট অফ অপারেটরস। Time order product of operators. The time order product of two time dependent operators is defined as ধরো HT1, HT2। এখানে আমি নির্দিষ্ট করে বলছি না এই T1, T2 এর মধ্যে কোন সময়টা বেশি কোন সময়টা কম, মানে কোনটা বড় কোনটা ছোট বলছে না, কোনটা আর্লিয়ার কোনটা লেটার, বড় মানে লেটার, ছোট মানে আর্লিয়ার। এখানে T1, T2 চাইতে বড় হতে পারে, ছোট হতে পারে। ওকে, সেরকম একটা যদি থাকে তাহলে ওটা টাইম অর্ডার প্রোডাক্ট কি হবে? তাহলে টাইম অর্ডার প্রোডাক্ট অফ HT1, HT2। ওকে, এটা হবে এইরূপ, HT1, HT2 যদি T1, T2 চাইতে বড় হয়, আর HT2, HT1 যদি T2 চাইতে T1 বড় হয়। তার মানে কথা হচ্ছে এখানে যেটা T1, T2 কোনটা বড় কোনটা ছোট এখনো নির্দিষ্ট করা হয়নি। যদি এমন হয় যে T1, T2 চাইতে বেশি, তাহলে যেমন আছে তেমনই রেখে দেবো, T1 বাঁয়ে। যদি এমন হয় যে T2 T1 এর চাইতে বেশি, তাহলে এটা উল্টে দেবো, HT2 বাঁয়ে যাবে। এই যে এটাকে বলে টাইম অর্ডার প্রোডাক্ট। আর T2 T1 সময় হলে কি হবে? তখন এটা ঠিকই আছে। ধরো T1 T2 সমান, HT1 HT1, তাহলে তো দুটো আইডেন্টিক্যাল হয়ে গেল। তখন কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে তো ইম্যাটেরিয়াল, দুটো সেম। এইটা এইভাবে ডিফাইন করলাম, দিস ইজ জাস্ট এ ডেফিনিশন, একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দেওয়া হলো ফর টাইম অর্ডার প্রোডাক্ট অফ টু অপারেটরস। এইচএন অনেক সময় আমরা কোয়ান্টাম ফিল্ড থিওরিতে ফার্মিওনিক অপারেটর যখন করি তখন একটা মাইনাস সাইন নিয়ে করি। যখন T1, T2 এই অর্ডারে লিখেছি, যখন অর্ডারটা পরিবর্তন করব তখন একটা মাইনাস সাইন লিখি, যেটা একটা টেকনিক্যাল ব্যাপার, সেটা সেভাবে আমি ডিফাইন না। T2 যদি T1 এর চাইতে বেশি হয় তাহলে HT2 আগে লিখব, এখানে লেখা আছে, কিন্তু আগে লিখলে এখান থেকে একটা ট্রান্সপোজিশনের দরকার হবে, সেই ট্রান্সপোজিশন করলে একটা মাইনাস সাইন আসবে না। এভাবে এটাই হচ্ছে সংজ্ঞা। ওকে, তোমরা যারা ফিল্ড থিওরি করছো তারা অনেক সময় এগুলো এই সংজ্ঞাটাকে একটু পরিবর্তন করে দিতে পারো ইচ্ছা যদি দরকার পড়ে।
আমার দরকার পড়ছে না বলেই আমি এখানে মাইনাস দিয়ে দিচ্ছি না। এটা আমার সংজ্ঞাটা দেখে নেবে। অনেকে এই টাইম অর্ডারিং এর ইয়েটা সিম্বল টি দেয় না, অনেকে দিবে এটা অন্য একটা দিতে হবে। এখন টিটা কিন্তু একটা প্রবলেমেটিক নোটেশন হয়ে গেল আমার জন্য। এই ক্যাপিটাল টি তো আমি এতক্ষণ ব্যবহার করছি ফর টাইম ইভলিউশন অপারেটর, এইটা ক্যাপিটাল টি। তোমার বইতে হয়তো এটা ক্যাপিটাল টি বলেনি, এটা বলেছি ইউ। ওকে, আমি বলছি ক্যাপিটাল টি এই বলেই প্রসিড করেছি। এখন হঠাৎ করে এই ক্যাপিটাল টি অন্য কিছু বোঝাচ্ছে। এই ক্যাপিটাল টি কিন্তু টাইম ইভলিউশন অপারেটর নয়, এটা হচ্ছে জাস্ট টাইম অর্ডারিং অপারেটর। এই একটা প্রবলেম আমার, এটা স্পেসিফিক আমার ক্ষেত্রের জন্য স্পেসিফিক প্রবলেম। আমি যদি এখানে টাইম অর্ডারিং অপারেটরকে, টাইম ইভলিউশন অপারেটরকে ক্যাপিটাল টি না বলে ইউ বলে বলতাম, তাহলে এই প্রবলেমটা হতো না। এখানে এই টি ডিফাইন করেছে টাইম অর্ডারিং প্রোডাক্ট, ওটার সঙ্গে ক্ল্যাশ হতো না। ক্ল্যাশ না হওয়া নাকি এটাকে টি দিয়ে প্রকাশ করে না, কারণ টাইম অর্ডারিং প্রোডাক্টে তো একটা মাইনাস সাইন আসবে যদি ফার্মিওনিক অপারেটর করে, যারা ফিল্ড থিওরি করে তারা সেই জন্য এখানে জাস্ট অর্ডারটা পাল্টে দিচ্ছি উইদাউট এনি চেঞ্জ ইন সাইন, তাহলে সেটাকে অন্য একটা সিম্বল দেয় পি। কিন্তু আমি ওগুলো দিচ্ছি না। কিন্তু এখানে আমার এটা খেয়াল রাখতে হবে যে আমার এখানে মাইনাস সাইন দিয়ে ডিফাইন করার নেই। ফিল্ড থিওরিতে অনেকে করে এরকম, যখন ডিরাক ফিল্ড আলোচনা করে তখন। তোমরা ডিরাক ফিল্ডের আলোচনা কি দেখেছো তোমরা, শফিউল? স্যার ডিরাক ফিল্ড স্যার ওইভাবে আলোচনা করা হয়নি স্যার। তানভীর স্যার কিছুদিন ক্লাস নিয়েছিলেন, পরে তো স্যার ক্লাস হয়নি। ক্লাস হয়নি, হ্যাঁ করবেন আর কি। যাই হোক, এটা কিন্তু ফিল্ড থিওরি বেশ জটিল, সেই তুলনায় কোয়ান্টাম মেকানিক্স কিছুই না। জটিলতায় ফিল্ড থিওরির জুড়ি নাই। ওকে, তাহলে এইভাবে ডিফাইন করলাম। তো একটু খেয়াল রাখতে হবে তোমাদের যে ক্যাপিটাল টি দুই ভাবে ব্যবহৃত হচ্ছে আমার এখানে আলোচনায়। এটা হচ্ছে সংজ্ঞা, টাইম অর্ডারিং এটার সংজ্ঞা। এখন এটাকে আমি অন্যভাবে একটু লিখতে যাচ্ছি। উই নাও ইন্ট্রোডিউস দি থেটা ফাংশন, থেটা এক্স। থেটা এক্স এর হচ্ছে, থেটা এক্স এর আর্গুমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে এটা 0, আর থেটা এক্স এর আর্গুমেন্ট যদি পজিটিভ হয় তাহলে এটা 1। আর্গুমেন্ট 0 হলে কি হবে, ওটা আনডিফাইন্ড, কিন্তু আমরা এটা হাফ ধরে নিতে পারি। কিন্তু এটা হাইলি ডিসকন্টিনিউয়াস ফাংশন। থেটা এক্স ইজ এ এটাকে বলে স্টেপ ফাংশন। 0 হঠাৎ করে 1 হয়ে গেল এবং 1 রইল। আর তাহলে এখানে কিন্তু এই সংজ্ঞায় আমরা থেটা 0 হলে কি সেটা ডিফাইন নাই। ইটস নট, ম্যাথমেটিক্যাল ডিফাইন করে না, কারণ এটা তো দ্যাটস এ ডিসকন্টিনিউটি অফ থেটা এট x equal to 0। সুতরাং x equal to 0 তে থেটার মান কি ঠিক বলা যাচ্ছে না, 0 না 1। 0 থেকে 1 উঠে গেছে, এক পাশে 0 এক পাশে 1। ওকে, সুতরাং বলা যাচ্ছে না। আচ্ছা, এখন এভাবে যদি ইয়ে করি, থেটার সংজ্ঞা দেই, তাহলে তারপর আর্গুমেন্টটা যদি এইভাবে লিখি t1 minus t2, t1 minus t2, তাহলে theta function has the value 1 if t1 is larger than t2, has the value 1 if t1 is larger than t2। কারণ t1 যদি larger than t2 হয় তাহলে আর্গুমেন্ট পজিটিভ, theta ফাংশনের আর্গুমেন্ট x পজিটিভ। আর t1 যদি লেস দেন t2 হয়, t1 যদি আর্লিয়ার টাইম হয়, t2 যদি লেটার টাইম হয়, t1 is less than t2, তাহলে থেটা ফাংশনের আর্গুমেন্ট নেগেটিভ হয়ে গেল, তখন থেটা ফাংশন 0। কিন্তু আমি যখন ইন্টিগ্রেশন করব t1 t2 এর সমান হতে পারে, তখন থেটা ফাংশন কি নেব। এখন ম্যাথমেটিশিয়ানরা এটা ডিফাইন করে নাই, আমার দরকার মতো আমি ডিফাইন করে নিতে পারি। থেটা ইকুয়াল টু 0
এটার মান ধরো হাফ, হাফ নিলে সুবিধা হবে, কেন এটা পরে দেখছি। তাহলে ইউজিং দ্য থিটা ফাংশন the time ordered product of two operators, এই যে ইকুয়েশন 20, এই ইকুয়েশনকে এইভাবে লিখতে পারি, time ordered product of h at t1 times h at t2 is theta t1 minus t2 h t1 t2 theta t2 minus t1 h t2 minus t h t2 h t1। তা ঠিকই আছে, এখানে t1 যদি t2 চাইতে বেশি হয় এটা 1, এটা থাকবে, আর এটা থাকবে না। আর উল্টো যদি হয় টি2 যদি টি1 এর চাইতে বেশি হয় তখন এইটা থাকবে, তখন এটা থিটা 1 আর থাকবে শুধু ht2 ht1, আর এটা থাকবে না, এটা 0 হয়ে যাবে কারণ থিটা 0। আর t1 যদি t2 এর সঙ্গে সমান হয় তাহলে যে কোনো একটা থাকবে, রাইট? ht1 h2 আর ht2 ht1 দুটাই সমান। ওকে, তাহলে কি থাকবে? তাহলে তো আমার তো হওয়া উচিত HT, রাইট? আমার তো হওয়া উচিত এটা। আচ্ছা, আমি একটু আমার ডকুমেন্ট ক্যামেরায় যাই, ইন্টারেস্টিং। আমি তো এভাবে ডিফাইন করেছি, টাইম অর্ডার প্রোডাক্ট অফ HT1 টাইমস HT2 ওকে ইকুয়াল টু থিটা T1 minus T2 HT1 HT2 plus theta T2 minus T1 HT2 HT1। এটা ঠিক আছে। T1 যদি bigger than T2 হয় তাহলে এইটা থাকবে না, শুধু এইটা থাকবে, এবং তখন থিটার মান 1 হবে। তাহলে শুধু এইটা পাবো, তাহলে আমি পাবো শুধু T1 T2 পাচ্ছি। আর যদি উল্টা হয় T1 is less than T2, তাহলে এইটা থাকবে না, এইটা থাকবে, এবং থিটা ফাংশন তখন 1 হবে, তখন পাবো আমি HT2 HT1। বড় সময়ের জন্য বড় সময়ের আর্গুমেন্ট যেটা সেটা বাঁয়ে, আর ছোট সময়ের ডানে। T1 আর T2 যদি সমান হয় তাহলে HT1 HT2 লেখা যা, এটা হবে HT2 আর HT1 লেখা তো একই জিনিস, উভয় হচ্ছে H, কারণ T1 T2 তো সমান, HT1 HT1 এভাবে হতে পারে, অথবা HT2 HT2 এভাবে হতে পারে। ওকে, কারণ তখন তো এই দুটো টার্ম একই, এই দুটো হ্যামিল্টনিয়ান তো একই হ্যামিল্টনিয়ান। ওকে, তাহলে আমি এখানে এই আমার এই ফর্মুলা থেকে আসছে কিনা সেটা তো আমার ফর্মুলা থেকে আসতে হবে। তখন তাহলে কি নেব? তখন এটা যা, এটাও থাকবে, এটাও থাকবে, এবং এখানে দুটো টাইম আর্গুমেন্ট সমান হয়ে যাবে। তাহলে T1 যখন T2 সমান, তখন এটাকে যদি নেই হাফ আর এটাকে যদি নেই হাফ, তাহলে আমার হয়ে যাচ্ছে, হচ্ছে না? হাফ হাফ, এই দুটো টার্ম তো একই টার্ম, একই জিনিস, কারণ T1 T2 সমান। তাহলে থিটা 0 যদি হাফ নেই তাহলে আমার এই ফর্মুলা মিলে যাচ্ছে। ওকে, T1 T2 যদি সমান হয় তাহলে যা আছে তাই, T1 T2 সমান হলো, তাহলে এখানে T1 লেখা যা, T1 T2 এই অপারেটর যেটা আর এই অপারেটর একই অপারেটর, কারণ আর্গুমেন্ট সমান হয়ে গেছে। তখন এই অর্ডারে লেখা উল্টা অর্ডারে লেখা একই, কারণ একই জিনিস, ওটার কোনো অর্ডারিং নাই। ওকে, যেমন XX, আমি যদি বলি এটা উল্টা অর্ডারের লেখা, উল্টা অর্ডার মানে কি? এইটাতেও XY হতে পারে, এটা এখন থেকে বলতে পারে উল্টা অর্ডারের লেখো, উল্টা অর্ডার লিখলে YX, কিন্তু XX আর উল্টা সোজা কি? রাইট, XX অর্ডারিং আছে, দুটো একই জিনিসের দুটা পরপর দিলাম, এখন বলে অপোজিট অর্ডারে লিখো, একই হবে।
তাহলে T1 যখন T2 সমান তখন দুটো টার্মেই থাকবে এবং দুটো টার্মই সমান এবং দুটো টার্ম মিলে তাহলে প্রতিটা তখন থিটা ফাংশন হাফ হাফ করে নিতে হবে। এই অরিজিনাল টার্মটাকে অ্যাজ ইফ অর্ধেক হয়ে গেছে, অর্ধেক অর্ধেক করে দুইবার লেখা হয়েছে, সুতরাং থিটা নিতে হবে হাফ। এটা একটা ম্যাথমেটিক্যাল নাইসিটি, এটা না এটা এটা অটোমেটিকলি হবে, এটা নিয়ে অত আর মাথা ঘামাতে হবে না। তাহলে টাইম অর্ডার প্রোডাক্ট আমি ডিফাইন করলাম এভাবে। এটাকে আমি এখন একটু শর্ট নোটেশনে লিখছি। এইটা নোটেশনটা একটু এক্সপ্লেন করতে হবে কিভাবে লিখলাম। ওই আগের জিনিস এই কোয়েশনটাকে লিখছি আর কি। এই ইকুয়েশনটাকে এটা সাম, এখানে সাম রাইট হ্যান্ড সাইডে সাম করে লিখবো। খেয়াল রাখো এখানে কিন্তু অর্ডারিং, দেখো এইখানে প্রথম টার্মে অর্ডারিং আছে T1 T2, সেইটা T1 মাঝে, এখানে দেখো T1 আগে T2 পরে, এখানে T1 আগে T2 পরে, এখানেও T2 আগে, পরেরটাতে অর্ডারিং উল্টা করেছি, T2 আগে T1 পরে, এখানেও এই প্রোডাক্টের মধ্যেও T2 আগে T1 পরে অর্ডারিং। এখানে দুটো জিনিস আছে, একটা ধরো দুটো, আমার যদি দুটো অবজেক্ট থাকে, এটা আমি আবার যাচ্ছি, ধরো যে কোনো দুটো অবজেক্ট আছে, একটা সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ার, যে কোনো দুটো অবজেক্ট আছে। এখন আমি অর্ডারিং লেফট টু রাইট অর্ডারিং করলাম, আগে সার্কেল পরে পরে স্কোয়ার। আমি যদি উল্টো অর্ডারে লিখি, আগে স্কোয়ার পরে সার্কেল, এখানে অর্ডারিং চেঞ্জ করে দিলাম, অর্ডারিং চেঞ্জ করে দিলাম। এখন যে কোনো দুটো আলাদা অবজেক্টের, তার মানে অ্যাজ ইফ তুমি চিন্তা করতে পারো দুইটা বাক্স আছে, দুইটা বক্স আছে, একটা বক্সের ভিতরে একটা একটা স্ফিয়ার দিলাম, আর একটা বক্সে একটা দিলাম এখানে দিলাম একটা ছোট বল, আর এখানে হচ্ছে একটা ছক্কার গুটি। এটা বক্স নাম্বার 1, বক্স নাম্বার 2। আমি ইন্টারচেঞ্জ করে দিতে পারি, তাদেরকে চেঞ্জ করতে পারি। বক্স নাম্বার 2 তে দিলাম ছক্কার গুটি, আর বক্স নাম্বার 1 এ দিলাম ওই বল বিয়ারিং। এখানে অর্ডারিং চেঞ্জ করলাম। এগুলো যে কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো অবজেক্ট হতে পারে, একটা ম্যাথমেটিক্যাল অবজেক্টও হতে পারে। এগুলো একটা বহুত ফিজিক্যাল অবজেক্ট দিয়ে অর্ডারিং করেছি। ম্যাথমেটিক্যাল অবজেক্টের অর্ডারিং করা যায়, ধরো একটা সংখ্যা 1, একটা সংখ্যা 2, এই অর্ডার লাগে, এটা 12 না, 1 এবং 2। ওকে, এই অর্ডারে লেখা আছে, লেফট টু রাইট অর্ডারিং চিন্তা করছি, প্রথমে 1 পরে 2, উল্টো অর্ডার করতে পারো 2 1। ওকে, তাহলে দুটো অবজেক্ট যদি থাকে, দুটো অবজেক্ট যদি থাকে, যে কোনো দুটো অবজেক্ট যদি থাকে, একটা গোল্লা, একটা স্কোয়ার, অথবা 1 এবং 2, দুটো অবজেক্ট যদি থাকে, দুটো ভিন্ন অবজেক্ট যদি থাকে, তাহলে তাদেরকে আমি ভিন্ন ভিন্ন অর্ডারে সাজাতে পারি। দুটো অর্ডারে সাজাবো, একটা হচ্ছে 1 এবং 2, এটা একটা অর্ডারিং, আর উল্টা অর্ডারিং 2 এবং 1। ওকে, তাহলে 1 এবং 2 কে বলতে পারো যে অরিজিনাল অর্ডারিং। অরিজিনাল অর্ডারিং এ যে অবজেক্টটা বাঁয়ে থাকছে সেটাকে বলছি 1, যে অবজেক্টটা ডানে থাকছে সেটা হচ্ছে 2, অরিজিনাল অর্ডারিং। আর উল্টো অর্ডারিং হচ্ছে 2 1। তাহলে দুই ভাবে অর্ডার করা যাবে। তাহলে এগুলোর জন্য আমি একটা ফাংশন ডিফাইন করতে পারি, ফাংশন সিগমা, রাইট? এখানে দুটো অর্ডার আছে, দুটো অবজেক্ট আছে 1 এবং 2, দুটো ফাংশন আমি ডিফাইন করলাম, ফাংশন এক্স অন দ্য অবজেক্টস। আচ্ছা, একটা কথা হচ্ছে, ইফ সিগমা এক্স অন 1,
এটা যদি 1 এর অর্ডারিং পরিবর্তন না করে আমি লিখব সিগমা 1 ইকুয়াল টু 1, সিগমা 2 ইকুয়াল টু 2। আমার অরিজিনাল অর্ডারিং ছিল 1 2, আমি সিগমা দিয়ে এক করাচ্ছি, সিগমা x অন 1 1 এর উপর এক করলে একের পজিশন যেটা ছিল পজিশন একই রাখে, সিগমা 1 ইকুয়াল টু 1, সিগমা 2 ইকুয়াল টু 2। ওকে, এটাকে বলে ফাংশন, মানে আইডেন্টিটি ফাংশন। দিস ফাংশন acts on the objects and changes their order. একটা হচ্ছে অরিজিনাল অর্ডার যদি মেনটেইন করে তাহলে এটাকে বলতে পারা যে একটা ফাংশন দ্যাট মেনটেইনস দ্য অরিজিনাল অর্ডারিং 1 2। দ্বিতীয় আরেকটা ফাংশন সিগমা, that acts on 1 to give me 2. Okay, তার মানে 2 gives me 1. তো এটা কি হলো, এই ফাংশনটা অ্যাক্টিং অন 2 1। ওকে, এখানকার পজিশন ধরো এটা একটা 1 কে 2 করে দেয়, 2 কে 1 করে দেয়। এটা করলে ওদের অর্ডারিং উল্টা হয়ে গেল। সো আমি দুটো অপারেশন, I can think of two operations acting on the two objects. Sigma is an operation acting on the set 1 2, acting on the set 1 2 gives me the original set 1 2. তার মানে অর্ডারিং সেম রাখছে, with the same order. Okay, আর সিগমা অ্যাক্টিং অন 1 2 যদি অর্ডার চেঞ্জ করে দেয় 2 1, এই সেট নোটেশন দেওয়া উচিত না, এটা অর্ডার পেয়ার 1 2 যদি করে এটাকে 2 1 করে দেয়। দুই রকম অপারেশন করতে পারি on a set of two objects labeled by 1 and 2। আমি দুইটা অপারেশন করতে পারি। প্রথম অপারেশনে 1 and 2 এর অর্ডার একই রাখে, এটাকে বলে আইডেন্টিটি অপারেশন। দ্বিতীয় অপারেশনে 1 2 এর অর্ডার পরিবর্তন করে দেয়, 1 2 কে 2 1 করে দেয়। 1 2 কে বলা হয় একটা অর্ডার্ড পেয়ার কে উল্টা করে দেয়, 1 2 কে 1 2 এর উপরে এক করে দ্বিতীয় অপারেশনটা 2 1 করে দেয়। দিস টু অপারেশনস মিলে একটা হচ্ছে আইডেন্টিটি অপারেশন প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সপোজিশন অপারেশন। আর কোনো অপারেশন সম্ভব না। তাহলে এই দুটো অপারেশন মিলে একটাকে বলি যদি সিগমা 1 আরেকটাকে বলি সিগমা 2, they form a group, they form a mathematical group. Two operations acting on two objects, they form a group. Okay, এই গ্রুপটার নাম হচ্ছে এটাকে বলে, এই গ্রুপটার নাম জানি কি, নামটা তো ভুলে গেলাম। They form a group. এই গ্রুপটা হচ্ছে, দাঁড়া আমি এখনই দেখছি গ্রুপটার নামটা, permutation group of two objects, they form a group. তবে দুটো অপারেশন, দুটো ফাংশনস অ্যাক্টিং অন এন পেয়ার, অর্ডার্ড পেয়ার 1 2। ওকে, দুটো অপারেশন সম্ভব। These two operations together they form a group called the permutation group of two objects. দুটো অবজেক্ট বলে দুটোই অপারেশন সম্ভব। এখন গ্রুপ কাকে বলে? গ্রুপের কিছু সংজ্ঞা আছে। কালেকশন অফ অবজেক্টস ফর্ম এ গ্রুপ, যদি কিছু প্রপার্টি স্যাটিসফাই করে ওই গ্রুপগুলো। এখানে আমার অবজেক্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে অপারেশন 1 নম্বর, 2 নম্বর অপারেশন। এই দুটো অবজেক্ট, they act on both these two operations act on two objects 1 2.
যে কোনো দুটো অবজেক্টের উপরে অ্যাক্ট করবে। দুটো অবজেক্ট থাকলে দুটো অপারেশন সম্ভব। এই দুটো অপারেশন ফর্মে গ্রুপ, এই দুটো অবজেক্ট গ্রুপ ফর্ম করছে না। এই দুটো অবজেক্টের উপরে যে দুটো অপারেশন সম্ভব সেটাকে বলে পারমিটেশন গ্রুপ, যে দুটো পারমিটেশন অপারেশন সম্ভব। তিনটা অবজেক্ট হলে 1 2 3, 1 2 3 তিনটা যদি অপারেটর হয় তাহলে কটা পারমিটেশন সম্ভব? ধরো তিনটা অবজেক্ট আছে। ওই অবজেক্টে বললাম 1 নম্বর অবজেক্ট, 2 নম্বর অবজেক্ট, 3 নম্বর অবজেক্ট। আমি ওদেরকে এই প্রথমে ওকে অরিজিনাল অর্ডারিং হচ্ছে 1 2 3 এই অর্ডারে রাখলাম, বাঁ দিক থেকে ডান দিকে এই অর্ডারিং এ রাখলাম 1 2 3। প্রথমে 1, এই তিনটা অবজেক্ট মিলে একটা ইয়ে করলো আর কি, একটা সেট বলবো কি, এটা অর্ডার পেয়ারা বলবো না, অর্ডার্ড সেট অফ নাম্বারস, অর্ডার্ড সেট অফ নাম্বারস 1 2 3। আমি অর্ডারিং পরিবর্তন করতে পারি, এই 1 2 3 অর্ডার ভিন্ন ভিন্ন পরিবর্তন করতে পারি। কি কি অর্ডার হতে পারে দেখো, এটা করতে পারি 1 3 2 এটা হতে পারে, তারপরে 2 1 3 এই অর্ডারে হতে পারে, 2 3 1 এই অর্ডারে হতে পারে, 3 1 2 এই অর্ডারে হতে পারে, 3 2 1 এই অর্ডারে হতে পারে। তো কয়টা অর্ডার করতে পারি? 1 2 3 4 5 6, 3 ফ্যাক্টোরিয়াল। তিনটা অবজেক্ট যদি থাকে, আমি পারমিউটেশন বলছি আর কি, পারমিউটেশন গ্রুপ, আমি পারমিউটেশন গ্রুপ অফ 3 অবজেক্টস, তিনটা অবজেক্টের পারমিউটেশন গ্রুপ আলোচনা করছি। এই গ্রুপ ছটা এলিমেন্ট নিয়ে একটা গ্রুপ হবে। 6টা এলিমেন্ট মানে হচ্ছে যেই সমস্ত অপারেশন করে সিগমা 1 2 3 ওই অরিজিনাল অর্ডারিং এর উপরে 6টা অপারেশন করে অরিজিনাল অর্ডারিং সহ আরো 5টা, সর্বমোট 6টা অর্ডারিং করতে পারি। তাহলে এই অপারেশন গুলো 6টা অপারেশন করা যাবে। এই 1 2 3 এর উপরে আমি ধরো 1 নম্বর অপারেশন যদি করি সিগমা 1, 6 রকম অপারেশন করব, 6 রকম অর্ডারিং অপারেশন করব on the 3 objects 1 2 3। তিনটা অবজেক্টের শুরুতেই অর্ডারিং আছে 1 2 3, বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত। একটা অপারেশন হচ্ছে কোনো পরিবর্তন করো না, এটা সবসময় আমরা ইনক্লুড করি। কোন আইডেন্টিটি অপারেশন আছে, এই অর্ডারিং এর কোনো পরিবর্তন করো না। তাহলে সিগমা 1 1 2 3 এই 1 2 3 রেখে যাবে। তার মানে কোনো অর্ডারিংটা অরিজিনাল অর্ডারিং ছিল 1 2 3, এখন 1 2 3 আছে। তার মানে আমি করলাম সিগমা 1 অ্যাক্টিং অন 1, এটা 1ই থাকলো, সিগমা 1 অ্যাক্টিং অন 2, এটা 2ই থাকলো, সিগমা 1 অ্যাক্টিং অন 3, এটা 3 থাকলো। অর্ডারিং কোনো পরিবর্তন হলো না। আরেকটা অপারেশন করতে পারি 1 2 3 এর উপরে, সিগমা 2 1 2 3। এখন সিগমা 2 অ্যাক্টিং অন 1 ধরো gives me 1। তার মানে সিগমা 2 অ্যাক্টিং অন দ্য ফার্স্ট অবজেক্টের পজিশন চেঞ্জ করে না। Sigma 2 on the second object, sigma 2 acting on 2 ধরো gives me 3। এই মাঝখানে অবজেক্টটা 3 হলো, আর ডান দিকে sigma 2 acting on 3 gives me 2। ওকে, এটা এইভাবে চিন্তা করতে পারতাম। তিনটা বাক্স আছে, বাক্সর পজিশন হচ্ছে বাক্স নম্বর 1, বাক্স নম্বর 2, বাক্স নম্বর 3। তিনটা অবজেক্ট আছে, অবজেক্ট নাম্বার 1, অবজেক্ট নাম্বার 2, অবজেক্ট নাম্বার 3। আর সিগমা 2 বলতে এখন এটা এভাবে চিন্তা করতে পারো, সিগমা 2 অ্যাক্টিং অন দিস বক্স, সিগমা 2 অন দিস বক্স, এখানে 1 নম্বরটা ফেলবে। সিগমা 2 এই বক্সের উপরে যখন অপারেট করবে এখানে 3 নম্বর টেনে রাখবে, এটা একটা অপারেশন। সিগমা 2 অ্যাক্টিং অন থার্ড বক্স, এখানে 2 নম্বর টেনে যাবে, তখন অর্ডারিংটা হবে 1 3 2, এখানে 1 3 2,
এই পজিশনটাও ইম্পর্টেন্ট। প্রথম পজিশনে 1, দ্বিতীয় পজিশনে 3 নম্বর অবজেক্টটা, তৃতীয় পজিশনে 2 নম্বর অবজেক্টটা। 1 2 3 অর্ডারিং চেঞ্জ করে 1 3 2 হলো। এখানে আমি বলতে পারি sigma 2 acting on 1 gives me 1, sigma 2 acting on 2 gives me 3, sigma 2 acting on 3 gives me 2. এটা একটা অপারেশন। I performed an operation on 3 objects in the order 1 2 3. এই অপারেশন করার ফলে আমার অবজেক্টগুলোর অর্ডারিং পরিবর্তন হয়েছে। দ্বিতীয় অপারেশন যেটা বলছি সিগমা 2, দ্বিতীয় অপারেশনের ফলে আমি পাচ্ছি 1 2 3 অর্ডারিং থেকে 1 3 2 এই অর্ডারিং পাচ্ছি। সিগমা 2 অপারেশনের ফলে অর্ডারিং 1 2 3 এর পরিবর্তে আমি পাচ্ছি 1 3 2। তৃতীয়টা বলো সিগমা 3। সিগমা 3 এর জন্য আমি পাচ্ছি 1 2 3 এই অর্ডারিং এর ছিল, এখানে আমি পাচ্ছি এখন 2 1 3। এটা সিগমা 3 অপারেশন। এভাবে কটা অপারেশন করা যাচ্ছে? 6টা অপারেশন করা যাচ্ছে। I can have 6 operations on 3 objects, on a collection of 3 objects, changing the ordering of the 3 objects. একটা হচ্ছে no change of the ordering, তারপর হচ্ছে বাকিগুলো চেঞ্জ করো। সর্বমোট আমি 6টা অপারেশন করতে পারি, ইনক্লুডিং দ্য আইডেন্টিটি অপারেশন, 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে তোমার যদি 4টা অবজেক্ট থাকে, সেটাকে যদি অরিজিনাল এই অর্ডারে রাখো 1 2 3 4, আইডেন্টিটি অপারেশন হচ্ছে 1 2 3 4 এর পরিবর্তে 3 4 এর কোনো নো চেঞ্জ, 1 2 3 4। এটা হচ্ছে আইডেন্টিটি অপারেশন। Identity operation applied on a set of 4 objects in the order 1 2 3 4. ওটা অর্ডারিংটা সেম রাখছে, 1 2 3 4 এই রাখছে। তারপরে তুমি অন্য অপারেশন দিয়ে অর্ডারিং গুলো চেঞ্জ করতে পারো, অনেক অর্ডারই লিখতে পারো, যেমন 1 2 4 3 এভাবে লিখতেই পারো। আরো অনেক অর্ডারিং হবে। কয়টা অর্ডারিং করা যাবে বলো তো সব মিলে আইডেন্টিটি সহ? তার মানে এক একটা অর্ডারিং করতে গেলে এক একটা অপারেশনের মাধ্যমে আমি করব। এরকম কয়টা অপারেশন আমি করতে পারবো? 4 ফ্যাক্টরিয়াল। On a set of 4 objects, 4 factorial. যদি 4টা অবজেক্ট থাকে তাহলে ভিন্ন ভিন্ন অর্ডারে যদি তাদের লিখি, অর্ডারিং করা যাবে 4 ফ্যাক্টোরিয়াল। 1 2 3 4 1 2 4 3 এভাবে যাবে, রাইট? 1 3 2 4 1 3 4 2 এরকম ভিন্ন ভিন্ন অর্ডার। তাহলে এইভাবে করে করে 4 ফ্যাক্টোরিয়াল অর্ডারিং করা যাবে। তা 4 ফ্যাক্টোরিয়াল কত? 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 24 ভাবে লেখা, 24 ভাবে করে লেখা যাবে। প্রত্যেকটার জন্য একটা ফাংশন আমি চিন্তা করতে পারি, রাইট? একটা অপারেশন চিন্তা করতে পারি। অপারেশন সিগমা 1 অ্যাক্টিং অন 1 2 3 4, এটা 1 2 3 4 অর্ডারিং পরিবর্তন করে না। এটা আইডেন্টিটি সিগমা 2 1 2 3 4 অর্ডারিং চেঞ্জ করে 1 2 4 3 করেছে। এটা আমি এইভাবে লিখতে পারতাম, 1 2 3 4 এই অর্ডারিং সিগমা 2 দ্বারা পরিবর্তন করে 1 2 4 3 এই অর্ডারিং এ গেছি। এইভাবে সিগমা 2 সিগমা 3 সিগমা 4 সিগমা 24 পর্যন্ত 24টা অর্ডারিং করতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল। এই 4 ফ্যাক্টোরিয়াল অপারেশন ইনক্লুডিং দ্য আইডেন্টিটি অপারেশন, দে ফর্ম এ গ্রুপ। এই গ্রুপটাকে বলে S4, পারমিটেশন গ্রুপ of 4 objects. এখানে 24টা এলিমেন্ট আছে, এই 24টা এলিমেন্ট নিয়ে একটা গ্রুপ সৃষ্টি হলো। পারমিটেশন গ্রুপ অফ 3 objects 1 2 3, এখানে আছে 6টা এলিমেন্ট। এই 6টা এলিমেন্ট মিলে দে ফর্ম এ গ্রুপ। পারমিটেশন গ্রুপ অফ 2 objects 1 2, এখানে দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট মিলে দে ফর্ম এ গ্রুপ। ওকে, এখন গ্রুপের সংজ্ঞা আছে, গ্রুপের সংজ্ঞাটা এখন আলোচনা করব। দে ফর্ম এ গ্রুপ, জাস্ট এটা জানলেই চলবে, দে ফর্ম এ গ্রুপ। The permutation group of so many objects, permutation group of 5 objects. ওখানে কটা এলিমেন্ট থাকবে, ইনক্লুডিং দ্য আইডেন্টিটি অফ, কটা এলিমেন্ট মানে কটা অপারেশন করা যাবে, কটা ফাংশন করা যাবে, কটা অপারেশন করা যাবে। 5 অবজেক্ট যদি থাকে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইভাবে। তাহলে এখন দেখো,
একটু এগুলো তোমরা ইন্টারে করেছো, ইন্টারে এইচএসসি তে করা হয়, পারমিউটেশন কম্বিনেশন করা হয় না? জি স্যার করা হয়েছে। এটাকে স্যার তাহলে এইভাবে গ্রুপও লিখতে স্যার হবে। এখানে পড়ানো একটা হয়েছে। অর্ডারিং আছে, এই যে টাইম অর্ডার প্রোডাক্ট যখন করেছি একটা, এখানে হচ্ছে অর্ডারিংটা দেখো, দুটো অবজেক্ট আছে, একটা অবজেক্ট T1 আর একটা অবজেক্ট T2। দুটো বলি, একটা T1 একটা T2, দুটো ভ্যারিয়েবল আছে, একটা T1 T2। ওই ভ্যারিয়েবল গুলোকে অবজেক্ট বলতে পারা যাই বলো, দুটো এলিমেন্ট আছে T1 T2, দুটো এলিমেন্ট, দুটো প্যারামিটার আছে T1 T2, দুটো ভ্যারিয়েবল আছে T1 T2, দুটো অবজেক্ট আছে T1 T2। ওগুলোর এখানে অর্ডারিং কি, আগে T1 পরে T2, এখানে অর্ডারিং কি, আগে T2 পরে T1। তাহলে আমি যদি দুটো এলিমেন্ট নেই 1 2 এই অর্ডারে, ফার্স্ট 1 2, তাহলে প্রথমটা হচ্ছে, প্রথম অর্ডারিং হচ্ছে ধরো সিগমা আইডেন্টিটি অপারেশন অন 1 2, পরেরটা হচ্ছে সিগমা 2, সিগমা 2 হচ্ছে আরেকটা অপারেশন, ওটা হবে অর্ডারিং উল্টে দেবে 1। এটাকে এইভাবে লিখছি, ধরো সিগমা সাম ওভার সিগমা করছি, ধরো সেইটা টি সিগমা 1 সিগমা 1 2। সিগমা দুই রকম আছে, সিগমা বিলংস টু S2, সিগমা বিলংস টু S2। S2 টা কি, পারমিউটেশন গ্রুপ অফ অন টু অবজেক্টস। দুটো অবজেক্টের উপরে দুটো অপারেশন আছে, একটা আইডেন্টিটি অপারেশন আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ। এই দুটো অপারেশন মিলে একটা গ্রুপ, এই গ্রুপটাকে বলে S2, পারমিউটেশন গ্রুপ অফ টু অবজেক্টস। তাহলে সিগমা হচ্ছে the two functions অথবা two operations that make up the group S2। একটা হচ্ছে আইডেন্টিটি অপারেশন আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অপারেশন 1 2। ওকে, তাহলে এখানে দেখো সিগমার দুটো টার্ম আছে এখানে, সেটা আমি বুঝবো কিভাবে, সিগমার দুটো, এখানে সিগমা দুটো আছে S2 দেখে। সিগমা বিলংস টু S2, সিগমা ইজ এ মেম্বার অফ দ্য গ্রুপ S2। S2 is the group of permutation of two objects। এখানে দুটো মেম্বার আছে, একটা হচ্ছে সিগমা 1, যেটা হচ্ছে সিগমা 1 acting on 1 2 gives me 1 2, আর সিগমা 2 acting on 1 2 gives me 2 1। তাহলে প্রথমবার দেখো আইডেন্টিটি অপারেশন, সিগমা 1 মানে 1 আর সিগমা 2 মানে 2। তাহলে এটা হচ্ছে টি থিটা T1 minus T2 H T1 minus H T2 প্লাস, এখন পরের সিগমাটা বলো, পরের সিগমা যদি ব্যবহার করো তাহলে তখন পরের সিগমাটা হচ্ছে ট্রান্সপোজিশন, টি পরের সিগমাটা অন অ্যাক্টিং অন 1, এখন সিগমা 1 উড গিভ মি সিগমা 2, দ্বিতীয়টা সিগমা 2 অ্যাক্টিং অন 1 গিভস মি 2, আর সিগমা 2 অ্যাক্টিং অন 2 গিভস মি 1। ট্রান্সপোজ করে দিল, ট্রান্সপোজিশন অথবা ইন্টারচেঞ্জ করে দিল। তাহলে পরে দ্বিতীয় সিগমাটা যখন 1 এর উপর অ্যাক্ট করবে তখন দিয়ে দিবে 2, দ্বিতীয় সিগমা 2 এর উপর করবে দেবে 1। তাহলে এটা হবে কি, এটা T2 minus T1 H T2 H T1, এই সিগমার উপরের সাম। আর সিগমা অ্যাক্টিং অন দি acting on those ordering, sigma গুলো changes the ordering। Okay, সিগমা 1 সিগমা 2। তাহলে এখানে দ্বিতীয় টার্মটা কি হবে, থিটা T2 minus T1 H T2 H T1, দ্বিতীয় টার্মটা এখানে দিতে হবে। তাহলে এটাকে সাম করব, সাম ওভার কি করব, সাম ওভার the two operations sigma on two objects। Okay, S2, তাহলে এটা permutation group, sigmas are elements of the permutation group of two objects 1 and 2। তা তোমাদের একটু পারমিউটেশন গ্রুপটা পড়ে নিতে হবে আর কি। ওকে, তাহলে দুটো আছে, দুই রকম দুটো আছে এখানে, উই হ্যাভ আইদার সিগমা 1 is 1, sigma 2 first operation 1, sigma 2 2 is 2, তাহলে এটা আইডেন্টিটি অপারেশন, এটা হচ্ছে আইডেন্টিটি অপারেশন T1 T2। ওকে, আর এটা হচ্ছে সিগমা 1 2 সিগমা 2 1, এটা হচ্ছে ট্রান্সপোজিশন 2 1 1 2 কে 2 1 করে দিচ্ছে। সো দি ফার্স্ট সিগমা, দুটা সিগমা, কিন্তু এটাকে আমি এখানে বলতে পারতাম সিগমা 1 সিগমা 1,
এই 1-2 আধিক্য হয়ে যায় বলে আর সিগমা 1-2 লিখি নাই। দুটা সিগমা, একটা বলবো সিগমা 1 আর একটা বলবো সিগমা 2। আমি 1-2 এভাবে নোটেশনে সিম্পল রেখেছি। প্রথমটা সিগমা অ্যাক্টিং অন 1 gives me 1, প্রথম সিগমাটা 2 এর উপর করলে 2, এভাবে। এখানে অবজেক্ট 1-2 আর দুটো অপারেশন গুলো 1-2, তো একটু পরে তোমার গন্ডগোল লেগে যাবে কোন 1টা কোন 1, নিচের 1টা কি মিন করে আর মাঝে এখানে ব্র্যাকেটের 1টা কি মিন করে, গন্ডগোল লেগে যাবে। এখন এগুলো অবজেক্টস 1, ওকে। তাহলে এভাবে চিন্তা করতে পারো। তুমি যদি চিন্তা করো যে সিগমা গুলো অবজেক্টের উপর অ্যাক্ট করছে, সিগমা অ্যাক্টিং অন অবজেক্ট 1 gives me object 1, সিগমা অ্যাক্টিং অন অবজেক্ট 2 gives me অবজেক্ট 2, ঠিক আছে। তাহলে ওই দুটো অবজেক্টের যদি অরিজিনাল থাকতো 1-2, অরিজিনাল অর্ডারিং থাকতো 1-2, তাহলে 1-2ই থাকবে। এখন অর্ডারিং 1-2ই থাকবে। আর এখানে বলতে পারো সিগমা দ্বিতীয় অপারেশন সিগমা অ্যাক্টিং অন 1টাকে পরিবর্তন করে 2 করে দিল, ওকে। আর 2 কে পরিবর্তন করে 1 করে দিল। তাহলে এখন অরিজিনাল অর্ডার যদি থাকে 1-2, এখন অর্ডার হয়ে যাবে 2-1, অ্যাজ ইফ পার্টিকেলটাকে চেঞ্জ করে দিল। আসলে চেঞ্জ করা মানে কি, পার্টিকেলটাকে 2 নম্বর জায়গা থেকে এনে 1 নম্বর জায়গায় বসালো, আর 1 নম্বর জায়গায় যে পার্টিকেলটা ছিল সেটা 2 নম্বর জায়গায় গেল। লেফট টু রাইট অর্ডারিং করেছি 1-2, অরিজিনাল অর্ডার হচ্ছে 1-2। বাঁ দিকের বাক্সে 1 নম্বর মার্বেলটা ছিল, ডান দিকের বাক্সে 2 নম্বর মার্বেলটা ছিল। এখন দ্বিতীয় অপারেশন করার পরে ডান দিকের মার্বেলটা বাঁ দিকে আসলো, বাঁ দিকের মার্বেলটা ডান দিকে গেল, অ্যাজ ইফ sigma acting on object 1 makes it object 2 and sigma acting on object 2 makes it object 1, এভাবে করছি। sigma acting on object 1 makes it object 2, sigma acting on object 2 makes it object 1। তাতে করে দেখা গেল যে 1-2 এই অর্ডারিং এ ছিল, এখন 2-1 হয়েছে, একটা ট্রান্সপোজিশন হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে, অর্ডারিংটা পরিবর্তন হয়েছে। the first sigma এই প্রথমটা leaves the order of 1-2 unchanged, তাহলে এটাকে বলা হবে আইডেন্টিটি অপারেশন অন দ্য সেট অফ 2 অবজেক্টস, অর্ডারিংটা পরিবর্তন করে না। and the second sigma interchanges 1 and 2, ইন্টারচেঞ্জ করাকে বলে ট্রান্সপোজিশন। there are 2 elements of S2, permutation group of 2 objects, এখানে দুটো এলিমেন্ট দিয়ে গ্রুপ হয়েছে। একটা এলিমেন্ট হচ্ছে সিগমা 1, প্রথম সিগমাটা, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে পরের সিগমাটা সিগমা 2। প্রথম সিগমাটা খুব সোজা, এটা আইডেন্টিটি অপারেশন, অর্ডারিং এর কোনো পরিবর্তন করে না। দ্বিতীয় সিগমাটা শুধু ট্রান্সপোজ করে। So there are 2 elements of S2 corresponding to 2 sigmas. In general, the permutation group of n objects Sn has n factorial elements. 3টা অবজেক্ট হলে 6 রকম ভাবে অর্ডারিং করা যায়। তাহলে অরিজিনাল অর্ডার যদি 1 2 3 থাকে, 1 2 3 কে অপরিবর্তিত রাখা যায়, এটা প্রথম এলিমেন্ট অফ দ্য গ্রুপ, আইডেন্টিটি এলিমেন্ট। 1 2 3 এই অর্ডারিংটা আরো 5 রকম ভাবে চেঞ্জ করা যায়, তাহলে আরো 5টা অপারেশন করা যাবে। তো প্রথম অপারেশন আইডেন্টিটি এবং পরবর্তী 5টা মিলে এই 6টা অপারেশন মিলে একটা গ্রুপ সৃষ্টি করে, সেই গ্রুপটা হবে S3, পারমিউটেশন অবজেক্টস। তো তুমি এটাকে জেনারেলাইজ করতে পারো, পারমিউটেশন গ্রুপ অফ 4 অবজেক্টস, 5 অবজেক্টস। 5 অবজেক্ট হলে কত ভাবে তাদেরকে অর্ডারিং করা যায়, 5 ফ্যাক্টোরিয়াল, ওকে। তাহলে সেখানে গ্রুপের সংখ্যা হবে 5 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে অরিজিনাল অর্ডার যদি দেখি লেফট টু রাইট 3 4 5, একটা অপারেশন হবে যেটা 1 2 3 4 5 কে 1 2 3 4 5 এই রেখে দেবে। তাহলে পরিবর্তনগুলো হবে না, সেই হবে নাও একটা এলিমেন্ট, ওটাকে বলে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি না নিলে গ্রুপ হয় না, গ্রুপটা কমপ্লিট করার জন্য আইডেন্টিটি রাখতে হয়, ওকে। Now let us consider the time ordered product of 3 operators T, HT1, HT2, HT3। 3টা অপারেটর আছে, 3টা টাইম আছে, 3টা অবজেক্ট আছে। এখন ধরো 3টা অবজেক্ট আছে, একটা অবজেক্ট 3টা কি
অবজেক্ট তিনটা এভাবে চিন্তা করতে পারো। অবজেক্ট তিনটা হচ্ছে HT1, HT2, HT3, অথবা H বলাটা বারবার কঠিন। অবজেক্ট তিনটা হচ্ছে T1, T2, T3। আসলে অবজেক্ট তিনটা হচ্ছে এখানে H of T1, H of T2, H of T3। ওকে, এটাই কারেক্ট, কিন্তু H বারবার না বলে বলছি T1, T2, T3। ওকে, T1, T2, T3। অ্যাজ ইফ চিন্তা করো তিনটা বাক্স আছে, এটা প্রথম বাক্সটা হচ্ছে বাঁ দিকের এইচটা, দ্বিতীয় বাক্সে এগুলো চিন্তা করা আর কি, এগুলো কিছু না, নেমোনিক। দ্বিতীয় বাক্স হচ্ছে মাঝখানের এইচটা হচ্ছে দ্বিতীয় বাক্স, বাঁ দিকের এইচটা, ডান দিকের এইচটা হচ্ছে তৃতীয় বাক্স। তিনটা মার্বেল আছে, একটা মার্বেলকে গায়ে লেখা আছে T1, আর একটা মার্বেলের গায়ে লেখা আছে T2, আর একটা মার্বেল গায়ে লেখা T3। T1 মার্বেলটাকে প্রথম বাক্সে ফেললে, T2 বাক্সটা মার্বেলটাকে দ্বিতীয় বাক্সে ফেললে, T3 মার্বেলটা তৃতীয় বাক্সে ফেললে। ওকে, তারপরে এখন মার্বেল গুলো এদিক ওদিক করো, প্রথম বাক্সের দ্বিতীয় মার্বেল গুলো পরিবর্তন, বাক্স পরিবর্তন করো। এইভাবে কত সংখ্যক পরিবর্তিত ভাবে লেখা যাবে প্রথমটা সহ? 3 ফ্যাক্টোরিয়াল, 6 ভাবে করা যাবে। তার মানে এরকম যদি থাকে একটা টাইম অর্ডার প্রোডাক্ট, where each time argument Ti varies between T0 to T, প্রতিটা টাইম আর্গুমেন্ট তো অবশ্যই T0 থেকে T এর মধ্যে যে কোনো একটা সময় হতে পারে। Now there are 6 possibilities for time ordering of T1, T2, T3 as shown in the diagram below. এইখানে ডায়াগ্রামে ভুল আছে, অ্যারোটা, টাইমের অ্যারোটা এইদিকে হবে, বাঁ দিকে হবে, এটা একটা বড় ভুল। আমি লিখেছি T1 is bigger than T2, bigger than T3, তাহলে টাইম অ্যারো আমার হবে বাঁ দিকে। টাইম অ্যারো বাঁ দিকে হলে আমি যখন লিখবো তখন T1, T2, T3 এই অর্ডারে লিখবো, লেখার জন্য সুবিধা। এই জন্য ডায়াগ্রামটা চেঞ্জ দিচ্ছেন। সাধারণত ইনক্রিজিং টাইম দেখায় ডান দিকে, কিন্তু আমি এখানে বাঁ দিকে দেখাচ্ছি, কারণ আমি লিখবো উল্টো, টাইমের উল্টো অর্ডারে লেখে, রাইট? যখন অপারেটর নিয়ে আমি ডিল করবো সব টাইমের উল্টো অর্ডারে লিখতে হবে। ফাইনম্যান ডায়াগ্রাম করার সময় তাই টাইমের উল্টো অর্ডার লিখতে, যেহেতু লিখতে আমার সুবিধা হয়, আমি দেখছি T1, T2, T3, আমি লিখবো HT1, HT2, HT3, আমি তো লিখবো বাঁ দিক থেকে ডান দিকে। ওকে, আমি যদি অ্যারাবিক ওয়েতে ডান দিক থেকে বাঁ দিকে লিখতাম তাহলে কিন্তু আমি টাইম এরকম থাকলে সুবিধা হতো আমার। তখন আমি T1টা সর্বডানে লিখতাম, আঁকতাম। যাক, আমার এখানে একটা কারেকশন করো, এই যে অ্যারো গুলো চেঞ্জ করে অ্যারো গুলো বাঁ দিকে নাও, ওই দিকে নাও। আমি এখানে অ্যারো গুলো, এখানে একটা অ্যারোটা দাও এদিকে, অ্যারোটা হবে বাঁ দিকে, এটা নয়, ডান দিকে নয়। এই কারেকশনটা অবশ্যই করতে হবে, এটা বড় ভুল। T1 bigger than T2, bigger than T3। এখানে দেখো, তাহলে এখানে কোন অর্ডারে লিখেছি? প্রথমে শুরু করেছি কোন অর্ডারে? 1 2 3 এই অর্ডারে, T1, T2, T3, 1 2 3। বাঁ দিক আমার এখানে আরেকটা বামে মানে হচ্ছে সবচেয়ে বেশি সময়টা, T2 মানে মাঝখানের সময়টা, T3 মানে সবার আগের সময়টা, তার মানে সবচেয়ে কম যেটা। তাহলে T1 bigger than T2, bigger than, এই অর্ডারে সাজিয়েছি প্রথমবার। এটা হচ্ছে অরিজিনাল HT1, HT2, HT3। ওকে, এখন অর্ডারিং কত ভাবে চেঞ্জ করতে পারি? অর্ডারিং কয়ভাবে চেঞ্জ করতে পারি? অরিজিনাল অর্ডারিং যেটা আছে তো আছেই। এক মিনিট, আমি একটা কাজ করি, স্টপ অর্ডার ক্লিয়ার করে দিই আগে, ক্লিয়ার অল ড্রয়িংস। অরিজিনাল অর্ডারিং 1 2 3 ছাড়াও আরো 5 রকম ভাবে করতে পারি। যেমন পাশে এটা T1টা পরিবর্তন করে শুধু T2, T3 ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, ট্রান্সপোজিশন বিটুইন T2 and T3। তাহলে T1টা সবার বাই থাকলো, এখানে T3 এসে গেল মাঝখানে, T2 এসে গেল, অ্যাজ ইফ মাঝখানের বাক্সে এখন ফেললাম, একটু আগে ডান দিকের বাক্সে যেটা ছিল সেটা মাঝখানের বাক্সে চলে আসলো, আর মাঝখানের বাক্সে যেটা ছিল সেটা ডান দিকে চলে গেল।
যদি এগুলো মার্বেল T1 T2 T3 কে যদি মার্বেল বলে চিন্তা করি সেরকম হতে পারে। যাই হোক, তোমরা যারা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স করেছো তারা এই সমস্ত 10টা পার্টিকেল 12টা বাক্সে কিভাবে ফেলা যাবে, অথবা 10টা পার্টিকেল 10টা বাক্সে কিভাবে রাখা যাবে, কয় রকম ভাবে সব ইয়ে করবে। ওকে, এটাও জানো যে আমার এখানে যত সংখ্যক মার্বেল তত সংখ্যক বাক্স। ঠিক আছে, এখন অ্যাকচুয়ালি যদি ধরো 3টা ইলেকট্রন 3টা বাক্সে ফেলো, 3টা বাক্স মানে হচ্ছে 3টা এনার্জি স্টেটে রাখো, তারপর যদি তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করো, ওকে, তাহলে কি স্টেটের কোনো পরিবর্তন রিয়েলি হয় না। স্টেটের পরিবর্তন হতে পারে, ধরো 2টা ইলেকট্রন আছে 2টা বাক্সে ফেললে, 2টা এনার্জি স্টেট আছে, 2টো ইলেকট্রন যদি এখন ইন্টারচেঞ্জ করো, তখন কিন্তু ওয়েভ ফাংশনটা মাইনাস সাইন আসবে। এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স একটা বড় আবিষ্কার। এখন এইখানে আমি বলছি কোনো পার্টিকেল নাই, এই কথার কথা হিসেবে বলছি 3টা মার্বেল 3টা বাক্স, 2টা বাক্স 2টা ইলেকট্রন, এরকম কথার কথা হিসেবে বলছি। এখন জাস্ট কথা হচ্ছে অর্ডারিংটা। এখানে অরিজিনাল অর্ডারিং লেখা আছে 1 2 3। এই অর্ডারিংটা কয়ভাবে লেখা যাবে? 1 2 3 1 2 3 থাকছে, এটা একটা অর্ডারিং। T1 T3 T2 একটা অর্ডারিং, ওকে। তারপরে এখানে দিলাম T2, এখানে T1 T3 একটা অর্ডারিং, এটা একটা অর্ডারিং, এটা একটা অর্ডারিং। এইভাবে 6 রকম ভাবে অর্ডারিং করা যাবে। তার মানে 6টা অপারেশন করা যাবে। I can do 6 operations on 3 objects. 3টা অবজেক্টকে I can do 6 ordering operation on 3 objects in the original order 1 2 3. 1 2 3 যখন বলি বাঁ দিক থেকে ডান দিকে অর্ডারিং। অরিজিনাল অর্ডারিং আছে 1 2 3, 3টা অবজেক্ট আছে। এই 3টা অবজেক্টের আছে in the ordering 1 2 3 আছে। I can perform 6 ordering operations on these 3 objects. I give you 3 objects in the order 1 2 3. You can perform 6 ordering operations on these 3 objects. প্রথম অপারেশন হচ্ছে নো চেঞ্জ, যে যেমন অর্ডারে দিয়েছি তোমাকে তেমন অর্ডারে মেনটেন করো, সেই অপারেশনটা রাখতে হয় ম্যাথমেটিক্যাল কনসিস্টেন্সির জন্য, সেটাকে বলছি 1 2 3। 1 2 3 অপারেশন, 1 2 3 অর্ডারিং ছিল, 1 2 3 রয়ে গেছে, সেই অপারেশনে বলা হবে আইডেন্টিটি অপারেশন। ওটাকে যদি অরিজিনাল অর্ডার বলি, অরিজিনাল অর্ডার 1 2 3 করতে হবে এমন কোনো কথা নেই, অরিজিনাল অর্ডার যে কোনো অর্ডারে করতে পারো। 1 2 3 করলে আমার পক্ষে লিখতে বুঝতে সুবিধা হয়। তারপরে অর্ডারিং চেঞ্জ করে দাও, অর্ডারিং 1 2 3 রাখতে হবে অরিজিনাল অর্ডার, অথবা অর্ডারিং 1 3 2 করে দিতে পারি, অর্ডার চেঞ্জ করে দিতে পারি 1 2 3 থেকে 1 3 2। এই দ্বিতীয় অপারেশন যেটা, এটা হচ্ছে একটা অপারেশন করলাম অন দ্য অরিজিনাল 3 অবজেক্টস টু গেট দ্য নিউ অর্ডারিং। তাহলে এখানে দ্বিতীয়টা যদি বলি সিগমা 2, দ্বিতীয় অপারেশন যদি হয় সিগমা 2, তাহলে সিগমা 2 অ্যাক্টিং অন 1 gives me 1, sigma 2 acting on T2 gives me T3, sigma 2 acting on T3 gives me T2। তাতে করে অপারেশন অরিজিনাল অর্ডার 1 2 3 থেকে পরিবর্তিত হয়ে 1 3 2 হলো। এইভাবে এরকম 6টা অর্ডারিং অপারেশন করতে পারি। এই 6টা অপারেশন মিলে একটা গ্রুপ ফর্ম করে, সেই গ্রুপটা বলে পারমিউটেশন গ্রুপ অফ 3 অবজেক্টস। এটাকে লেখে S sub 3। এস হচ্ছে পারমিউটেশন গ্রুপ। এস কেন পারমিউটেশন গ্রুপ আমি ঠিক জানি না, পি লিখলেই তো ভালো ছিল। এখন তাহলে 6 রকম ভাবে যদি অর্ডারিং করা সম্ভব, তাহলে there will be 6 টার্মস। ওই যে আমার যে টাইম অর্ডার প্রোডাক্ট লিখেছিলাম THT1 TH2 to HT3, এখানে 6 ভাবে অর্ডারিং করা যাবে বলে 6টা টার্ম আসবে। এই T1 T2 T3 কে 6 ভাবে অর্ডার করা যাবে। একটা অর্ডার যেভাবে লেখা আছে এখানে 1 2 3 সেটাই থাকবে, কিন্তু এখানে যেহেতু টি আছে সে অর্ডারিং পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তিত করে আমি অরিজিনালটা সহ, অরিজিনাল অর্ডারিং সহ আমি 6 রকম ভাবে অর্ডারিং করতে পারি, তাহলে 6টা টার্ম আসবে এখানে। So there will be 6 terms in the time product of HT1 HT2 HT3
corresponding to 6 different orderings of T1, T2, T3, including the original ordering, 1, 2, 3. The 6 orderings correspond to the action of the 6 elements of the permutation group S3 on the objects 1, 2, 3, T1, T2, T3. এটা S3 তো 6টা আছে, 6টা অপারেশন, তার মানে 6টা এলিমেন্ট. Those 6 operations form 6 elements of the permutation group S3. Thus, for example, in the 4th ordering shown in the diagram above, sigma 1 equal to 2, sigma 2 equal to 3, sigma 3 equal to 1. So 1, 2, 3 equal to 2, 3, 1. এই ডায়াগ্রামে 4 নম্বর অপারেশন, 4, এটা 4 নম্বর. অরিজিনাল ছিল 1, 2, 3. অরিজিনাল ছিল 1, 2, 3, হ্যাঁ. অরিজিনাল ছিল অর্ডারিং ছিল লেফট টু রাইট অর্ডারিং ছিল T1 to T3. এখানে 4 নম্বর অর্ডারিং এ করলাম কি, এটা 1, 2, 3 অর্ডারিংটা চেঞ্জ করে 2, 3, 1 অর্ডারিং করলাম. 4 নম্বর মানে sigma 4. Sigma 4 acting on 1 gives me 2. Sigma 4 acting on 2 gives me 3. Sigma 4 acting on 3 gives me 1. তাহলে 1, 2, 3 অর্ডারিং চেঞ্জ হয়ে 2, 3, 1. এটাই বলছি আর কি. Sigma 4 হচ্ছে element 4 মানে sigma 4 acting on 1 gives me 2, the 4th ordering. তার মানে element 4 of the group or function 4 of the group or operation 4 of the group. Sigma 4 acting on object 1 gives me object 2. Sigma 4 acting on object 2 gives me 3. এই সিগমার সঙ্গে আর সাবস্ক্রিপ্ট দেই নেই, তো খেয়াল রাখতে হবে সিগমার সঙ্গে 6টা সাবস্ক্রিপ্ট দেওয়া যেত, 1, 2, 3, 4 ইত্যাদি. কিন্তু অবজেক্ট আছে 3টার উপরে 6টা অপারেশন করতে পারি. সুতরাং এই ফাংশন তো এলিমেন্ট আছে 6টা. এই তাহলে 1, 2, 3 অর্ডার হয়ে গেল 2, 3, 3. এইভাবে তাহলে ওই 6টা টার্ম আমি লিখতে পারি, 6টা টার্ম আমি এক্সপ্রেসলি লিখতে পারো. প্রথম অর্ডারিং যদি হয় 1, 2, 3 এই অর্ডারিং এ থাকবে. এই অর্ডারিং এ থাকলে T1 is bigger than T2 আর T2 bigger than T3. Theta T1 minus T2, theta T2 minus T3 equal to HT1, HT2, HT3. এই অর্ডারিং এ মেনটেন করছি. 2 নম্বর অর্ডারিং এ যদি যাই, 2 নম্বর অর্ডারিং হচ্ছে 1, 3, 2. আবার টাইম অর্ডার মেনটেন করতে হবে. তার মানে এখন করতে হবে T1 bigger than T3 আর T3 bigger than T2. এটা রাখতে হবে, কারণ এটা তো টাইম অর্ডার প্রোডাক্ট. তাহলে এখন কি লিখবো, তাহলে theta T1 minus T3 লিখবো, T1 minus T3. এই theta ফাংশনের জন্য theta T1 minus T3 will ensure, এটাই আমাকে এনশিওর করবে যে T1 is larger than or equal to T3 আর T3 must be larger than T2. কারণ টাইম অর্ডারিং করতে হবে. বড় সময়টা বাঁয়ে, আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে, সময়টা কমছে. আর দ্বিতীয় theta ফাংশন T3 minus T2 এটা এনশিওর করবে যে T3 is bigger than or equal to T2. তাহলে সবগুলো কিন্তু টাইম অর্ডার. এখানে 1 larger than 2 larger than 3, এখানে T1 larger than T3 larger than T2, এখানে কিন্তু T3 লার্জার, এখানে T3 স্মলার ছিল. তাহলে এটা টাইম অর্ডার হয়. T3 যদি T2 চাইতে লার্জ হয় তাহলে এটা HT3 HT2 এর বাম পাশে বসবে. আমি তো টাইম অর্ডার করছি. এমন ভাবে অর্ডারিং হবে যে টাইমটা কমবে. T1 সবচেয়ে বড়, পরে T3, তারপরে T2. একইভাবে 6 রকম ভাবে টাইম অর্ডার করা যাবে. আমি যদি 3তে অর্ডারিং করি, 1, 2, 3 অর্ডারিং না রেখে 2, 1, 3 অর্ডারিং করি, তার মানে এই অর্ডারিংটা করব যদি T2 T1 এর চাইতে বেশি হয়, T1 যদি T3 এর চাইতে বেশি হয়. তাহলে সেটা এনশিওর করব কিভাবে, এই সেট ফাংশন দিয়ে. theta T2 minus T1 লিখবো, আর তারপর লিখবো T1 bigger than T3. সেটাকে এনশিওর করতে গেলে theta T1 minus T3 লিখবো. ওকে, ম্যাথমেটিক্স এই টাইম অর্ডারিংটা মেনটেন করার জন্য এই theta ফাংশন লাগবে. এইভাবে করে 6টা টাইম অর্ডারিং এর জন্য 6টা টার্ম থাকবে. ওকে, লাস্টের টার্মটা হচ্ছে কোন অর্ডারিং, 3 to 1, 1 to 3 পরিবর্তে 3 to 1. কিন্তু এইভাবে যদি লিখি T3 বাঁয়ে, T2 মাঝখানে, T1 ডানে, তাহলে T3 must be larger than T2, must be T2 larger than T1. সেটা এনশিওর করার জন্য এই theta ফাংশন দিতে হবে, T3 minus T2 আর theta T2 minus 1. তো এইটাই হবে 3টা যদি থাকে
তিনটা অপারেটরের টাইম অর্ডার প্রোডাক্টের সংজ্ঞা। দুটো অপারেটর, এটাকে আমি এখন সাম নোটেশন লিখতে পারবো। এত 6টা তো একবারে লেখা যায় না, 6টা তো বারবার লেখা যায় না। একটা সাম নোটেশন লিখলে একবার লিখলেই যথেষ্ট। তারপর যদি বলি চারটা যে অপারেটর দিয়ে থাকে, 4টা টাইম অর্ডার প্রোডাক্ট লেখো, 4টার জন্য তো কয়টা থাকবে? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত? 24টা টার্ম থাকবে। তো 24টাকে বসে লিখবো নাকি? আর 5টার জন্য তো থাকবে কত? মাশাআল্লাহ 100-র বেশি টার্ম থাকবে। সেগুলো কিভাবে লিখবো? সাম নোটেশন লিখলে একবার লিখলেই চলে যায়। তাহলে এটাকে সাম নোটেশনে লেখো। সাম নোটেশন এইভাবে হবে, সাম ওভার সিগমা। সিগমা কি? সিগমা হচ্ছে ওই S3 এলিমেন্টস। S3 কি? পারমিটেশন গ্রুপ অফ 3 অবজেক্টস। এখানে অবজেক্ট তিনটা হচ্ছে T1, T2, T3। ওকে, T1, T2, T3। তার মানে 6টা টার্ম থাকবে। এই সামে আসলে 6টা টার্ম আছে। কিভাবে বুঝলাম 6টা টার্ম? কারণ আমি তো এখানে বলেই দিয়েছি, সিগমা গুলো হচ্ছে অপারেশনস belonging to group S3, permutation group S of 3 objects। এখানে তো আমি জানি 6টা অপারেশন আছে, 6টা অপারেশন 6টা টার্ম। একটা অপারেশন হচ্ছে আইডেন্টিটি অপারেশন, আর বাকি 6টা গুলো ওই অর্ডার চেঞ্জ করে। তাহলে এইভাবে লিখে ফেললাম, সিগমা 1, সিগমা 2, T of 1 ছিল এখানে, এখানে লিখবো T সিগমা 1, T সিগমা 2। সিগমা 1 1 হতে পারে, সিগমা 2 2 হতে পারে, প্রথম অপারেশন যদি হয় আইডেন্টিটি অপারেশন। সিগমা 2 2 হবে, সিগমা 3 হবে যদি আইডেন্টিটি অপারেশন হয়। অন্য অপারেশন বেলা এগুলো ইন্টারচেঞ্জ করে যাবে। তাহলে এটাকে এইভাবে লিখবো, সাম ওভার সিগমা বিলঙ্গিং টু S3। এই দেখো টি থেটা, T1 এর পরিবর্তে লিখবো T সিগমা 1 মাইনাস T2 এর পরিবর্তে লিখবো T সিগমা 2। তারপর আরেকটা থেটা, এই T2 এর পরিবর্তে লিখবো T সিগমা 2, T3 এর পরিবর্তে লিখবো T সিগমা 3। তারপরে তিনটা হ্যামিল্টনিয়ান, T সিগমা 1, T সিগমা 2। এখন অরিজিনাল অর্ডারে যখন থাকবে T1, T2, T3 এই অর্ডারে যদি থাকে, তাহলে সিগমা 1 ইকুয়াল টু 1, সিগমা 2 ইকুয়াল টু 2, সিগমা 2 ইকুয়াল টু 2, সিগমা 3 ইকুয়াল টু 3। তাহলে এটা 1 2 3। তাহলে প্রথম টার্মটা হবে আইডেন্টিটি অপারেশন। সিগমা যদি আইডেন্টিটি অপারেশন নাও, সেই টার্মটা হবে কি? থেটা T1 মাইনাস T2 গুণ থেটা T2 মাইনাস T1, তারপর HT1 HT2 HT3। প্রথম টার্মটা এইটা আইডেন্টিটি অপারেশন যদি নাও, অরিজিনাল অর্ডারে যদি থাকে, এখানে অরিজিনাল অর্ডারে যদি থাকে টাইম অর্ডারে। তারপরে অর্ডারিং চেঞ্জ হলে বিভিন্ন সিপারেট করে আরো 5 রকম ভাবে অর্ডারিং করা যাবে। তাহলে দুটো থেটা ফাংশনের গুণফল আর 3টা হ্যামিল্টনিয়ানের গুণফল। তাহলে এটাকে আরো সোজা করে লিখতে পারো, সাম ওভার সিগমা বিলঙ্গিং টু S3, এই দুটো থেটা ফাংশনের প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, এটা পাই I equal to 1 to T। দেখো থেটা T সিগমা I মাইনাস T সিগমা I প্লাস আইটা হচ্ছে পার্ট অবজেক্টের ইন্ডেক্স 1 2 3। I equal to 1, প্রথমে I equal to 1, তাহলে T সিগমা 1 মাইনাস T সিগমা 2 প্রথম থেটা ফাংশন। তারপরে I equal to 2, থেটা T সিগমা 2 বিয়োগ T সিগমা 3, এইটা দ্বিতীয় থেটাটা I equal to 1 to 3। আর এখানে আছে প্রোডাক্ট পাই I to 1 to 3 H T সিগমা প্রোডাক্ট। তাহলে কি হবে? H সিগমা 1 মানে হচ্ছে 1, H T সিগমা 1 সরি না H T সিগমা 1 গুণ H T সিগমা 2 গুণ H T সিগমা, এখানে তিনটা I equal to 1 to 3। এখন এখানে ধরো ইন্ডেক্স দেখো, এখানে প্রোডাক্টের ইন্ডেক্স দিয়েছি I, এখানেও দিয়েছি I। এই I গন্ডগোল হতে পারে। এখানে ভালো যদি এখানে J দিতাম, J equal to 1 to 3 আর T সিগমা J, এগুলো তো ডামি। এই ইন্ডেক্স গুলো I, এই ইন্ডেক্সটা ডামি, এই সিগমাটাও ডামি। সিগমা জাস্ট বলছে একটা অপারেশন, সিগমা না বলে ল্যামডা বলতে পারতাম, ল্যামডা বিলঙ্গিং টু S3, এটাই মূল কথা।
এখানে আইটা ডামি, এখানে আই না দিয়ে কে দেওয়া যেত, একই তো কথা হতো। তখন এখানে কে ইকুয়াল টু 1 to 2, এখানে আই দিয়ে ফেলেছি, আর আই ব্যবহার না করাই ভালো ছিল। কোনো অসুবিধা হয়নি, কারণ এগুলো আলাদা আছে বলেও কোনো অসুবিধা হয়নি। তারপরে দুটো প্রোডাক্টকে একসঙ্গে মিলিয়ে দিতাম যখন, তখন সুবিধা হতো। একটা আই দেখলে কোথাকার আই, দ্বিতীয় সামের আই না প্রথম সামের আই, এটা নিয়ে গন্ডগোল বেঁধে যেত। দ্বিতীয় সঙ্গে প্রথম প্রোডাক্টের আই, দ্বিতীয় প্রোডাক্টের আই, এটা নিয়ে গন্ডগোল বাঁধত যদি দুটো জিনিস মিলিয়ে ফেলতাম। এখন সেই জন্য ইটস অলওয়েজ বেটার, এরকম যখন ইন্ডেক্সিং করবে, সাম ইন্ডেক্স থাকে, দুটো সাম থাকতে পারে, দুটো প্রোডাক্ট থাকতে পারে। একটা প্রোডাক্টের কিংবা একটা সামের ইন্ডেক্স যদি থাকে আই, দ্বিতীয় প্রোডাক্ট কিংবা দ্বিতীয় সামের একই ইন্ডেক্স ব্যবহার করা ঠিক না। আই এখানে আই না ব্যবহার না করে আমি যে করতে পারতাম, যে দিলে তো ঠিক ছিল, কারণ যে রানস ফ্রম 2 3, যে এর মান 1 2 3 বসালে এটাই পেয়ে যাবে। আসল কথা হচ্ছে 1 2 3 এটা আনা, আমি যে দিয়ে আনতে পারি, আই দিয়ে আনতে পারি, এগুলো ডামি। এখানে একটু ভুল হয়েছে, মানে নোটেশনাল ভুল হয়েছে, এখানে যে দিলে এইভাবে লিখতে পারি। তাহলে ইন এ সিমিলার ওয়ে, চারটা যদি থাকে, n সংখ্যক যদি থাকে, তাহলে কিভাবে লিখবে? তিনটার জন্য এভাবে লিখেছি, এটা জেনারেলাইজ করো। nটা থাকলে কিভাবে লিখতাম? সিগমা, নাও একইভাবে লিখতাম সিগমা। এখন সিগমা বিলংস টু Sn, permutation group of n objects, sigma 1 minus sigma 2, sigma 2 minus sigma 3, এভাবে করে লিখে যাব। sigma n minus 1, t sigma n minus 1, 2 minus t sigma n, এভাবে লিখে গেলাম। আর প্রোডাক্ট অফ h t sigma 1, h t sigma 2, h t sigma n, এভাবে করে যাব। n সংখ্যক h আর n minus 1 সংখ্যক থিটা, i equal to 1 to n minus 1, এক্স্যাক্টলি একই লিখছি, এক্স্যাক্টলি যা ছিল এখানে তাই লিখছি। তিনটার জন্য যা ছিল তাই লিখবো, শুধু এখানে আগে ছিল তিনটার জন্য ছিল এখানে 2, এখন লিখবো n minus 1। তিনটার জন্য ছিল 3, এখন লিখবো n, আর কিচ্ছু না। শুধু এখানে আইটা পরিবর্তন করে জে করে দাও, এখানে সিগমা জে করে দাও। তাহলে এখানে কটা টার্ম থাকবে বলতো? এখানে n অবজেক্ট আছে, n অবজেক্ট, তাই তো? n অবজেক্ট বুঝলাম কি হবে, মানে n অবজেক্ট বুঝলাম এখান থেকে, সিগমা belongs to Sn, sigma is an operation belonging to permutation group of n objects। কয়টা অপারেশন সম্ভব, ইনক্লুডিং দ্য আইডেন্টিটি, n ফ্যাক্টোরিয়াল টাইমস। n যদি হয় তো বুঝে দেখো কত সংখ্যক আছে। এগুলো কম্পিউটার ছাড়া এগুলোকে ম্যানেজ করা যায় না। ওকে, এই হচ্ছে টাইম অর্ডার প্রোডাক্টের সংজ্ঞা দিলাম। ইন জেনারেল, ফর এ প্রোডাক্ট অফ n অপারেটরস। এখানে কিন্তু এই তিনটা অপারেটর গুলো কিন্তু h সবগুলোই হ্যামিল্টনিয়ান অপারেটর at different times, ফলে এগুলো কিন্তু সবগুলো হ্যামিল্টনিয়ান হলেও ভিন্ন অপারেটর। ভিন্ন অপারেটর মানে হচ্ছে ফিজিক্যালি ভিন্ন না, এমনি স্ট্রাকচারালি ভিন্ন, কারণ তাদের টাইম আর্গুমেন্টটা ভিন্ন। এমন না যে একটা হ্যামিল্টনিয়ান অপারেটর আর একটা মোমেন্টাম অপারেটর, এরকম না। তাহলে টাইম অর্ডার অপারেটরের সংজ্ঞা দেওয়া হলো। এখন উই নাও রিটার্ন টু দ্য সিরিজ সলিউশন অফ টি। আবার এইটা ম্যাথমেটিক্স গেল এতক্ষণ, এই ম্যাথমেটিক্সে পরে এখন আবার আমরা ফিরে যাচ্ছি ফিজিক্সে। ফিজিক্স মানে এইখানে এসে যাচ্ছি। এখন এইটাকে এই যে টিটাকে তো এইভাবে প্রকাশ করেছি অ্যাজ এন ইনফিনিট সিরিজ। এটা জেনারেল টার্ম, এন টার্ম হচ্ছে এটা। এটাকে কিভাবে টাইম অর্ডার প্রোডাক্টের সাহায্যে সুন্দর করে লেখা যায় সেটা দেখতে হবে এখন আমাকে। ওকে, সেটা একটা বড় ইন্টারেস্টিং জিনিস। এটাই ডাইসন করেছিল, এটাকে বলে ডাইসনের সিরিজ। টাইম অর্ডার প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা না জানলে পরবর্তীতে আমরা কিভাবে ওই সিরিজটার ওই এক্সপ্যানশনটার
টাইম ইভলিউশন অপারেটর এক্সপ্যানশনটা কিভাবে লিখবো সেটা বোঝা যাবে না। এখন আমি আবার টাইম ইভলিউশন অপারেটর আবার ফিরে গেলাম। এখন এই যে এটা টিএন, এটাকে কিভাবে লেখা যাবে? কারণ এখানে তো টাইম অর্ডার প্রোডাক্ট আছেই, দেখো T1 বিগার দেন T2। এখানে টাইম অর্ডারিং যে আছে কিভাবে জানি? জানি এই লিমিটের দিকে তাকিয়ে জানি, এই ইন্টিগ্রেশনের লিমিটের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি যে এখানে T1 ইজ বিগার দেন T2, বিগার দেন T3, বিগার দেন T4, বিগার দেন Tn, এভাবে যাচ্ছে। তাহলে এটা তো টাইম অর্ডার প্রোডাক্ট হিসাবে লেখা যাবে। ওকে, এটা কিন্তু টাইম অর্ডার প্রোডাক্টের একটা টার্ম। এটাকে যে টাইম অর্ডার প্রোডাক্টের হিসাবে লিখি, টাইম অর্ডার প্রোডাক্ট অফ T1, T2, T3 লিখি, আর T1, T2 গুলো যদি জেনারেল রাখি তাহলে n ফ্যাক্টোরিয়াল টার্ম আসবে। n ফ্যাক্টোরিয়াল টার্মের মধ্যে একটা টার্ম এটা, সেই টার্মটা যেখানে T1 বিগার দেন T2, বিগার দেন T3, বিগার দেন Tn। আমি এই রেস্ট্রিক্টটা তুলে দিতে চাই। এই যে এখানে যে টাইম অর্ডারিং আছে 1, 2 এর চাইতে বেশি, 2, 3 এর চাইতে বেশি, সবচেয়ে কম হচ্ছে Tn, এই রেস্ট্রিকশনটা তুলে দিতে চাই। তুলে দেওয়া যাবে কি সেটা একটু দেখব। আর যাই হোক, এটা কিভাবে ম্যানেজ করব, এটা অন্যভাবে লেখা। শুধু এই বিভিন্ন টার্মস গুলো এমন ভাবে লিখবো যাতে করে এই যে এগুলো ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের লিমিট গুলো সব একই হয় এবং সেই লিমিটটা হবে T0 টু T। তাতে করলে আমার সুবিধা হবে। ওকে, সেটা করছি। করতে গিয়ে কি অবস্থা হয়েছিল আমার, এখানে কাটাছেঁড়া হলো, কারেক্টলি লেখা আছে, কারেক্ট কাটাছেঁড়া আছে। তোমরা কিন্তু এগুলো বাসায় নিজেরা খাতায় করে করে বোঝার চেষ্টা করবে। আমার নোটটা বোঝো কিনা সেটা দেখতে হবে। এই যে স্লো যাচ্ছি। ওকে, আজকে বাসায় গিয়েই, বাসায় তো আছোই তোমরা, আজকে তোমরা অবশ্যই পারমিটেশন গ্রুপ গুগল করে দেখবে, করে বেশি ডিপে যাওয়ার দরকার নেই। হোয়াট ইজ পারমিটেশন গ্রুপ এটা জানলেই চলবে। পারমিটেশন গ্রুপ নিয়ে ধরো কত যে উপপাদ্য থিওরাম প্রমাণ করা আছে, ওগুলো না গেলেও চলবে। আমার তো ওগুলো করি নাই, আমি জাস্ট সংজ্ঞাটা ব্যবহার করেছি, পারমিটেশন গ্রুপ সংজ্ঞা ব্যবহার করেছি। পারমিটেশন গ্রুপের আর কিচ্ছু ব্যবহৃত হয়নি আমার এখানে। ওকে, অ্যাটলিস্ট পারমিটেশন গ্রুপের সংজ্ঞা আনতে হবে। আর ওই যে 6টা অপারেশন, 3টা পার্টিকুলার, 3টা অবজেক্টের উপরে 6টা অর্ডারিং অপারেশন যে করা যায়, ইনক্লুডিং দ্য আইডেন্টিটি অপারেশন, ওই 6টা অপারেশন যে একটা গ্রুপ ফর্ম করে, গ্রুপের সংজ্ঞাটা কি এটা জানতে হবে। ওই 6টা এলিমেন্ট মিলে যে একটা গ্রুপ হয়, ওকে, সেটা তো সংজ্ঞা জানতে হবে। ওকে, অলরাইট, তাহলে এখন আমি এখানে এটা আমি পরে করব। অথবা পারমিটেশন গ্রুপ, এটা গ্রুপ যে হয় সেটা ইম্পর্টেন্ট না, গ্রুপের কোনো প্রপার্টি আমি ব্যবহার করি নাই, শুধু বলছি ইট বিলংস টু দ্য পারমিটেশন গ্রুপ S2। এটা গ্রুপ যে হয় এটা না জানলেও চলবে। 2টা অবজেক্টের অর্ডারিং অপারেশন 2 ভাবে করা যায়, 3টা অবজেক্টের অর্ডারিং অপারেশন 6 ভাবে করা যায়, 4টা অবজেক্টের অর্ডারিং 24 ভাগে করে, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে করা যায়। তার মানে সিগমা is one of those 24 operations. 4টা টাইম অর্ডার প্রোডাক্ট, 4টা হ্যামিল্টনিয়ান যদি থাকে, HT1, HT2, HT3, HT4, এই অর্ডারিংটা 1, 2, 3, 4 24 ভাবে করা যাবে। তাহলে টাইম অর্ডার প্রোডাক্ট যদি লেখো তাহলে সাম ওভার সিগমা করতে হবে। সিগমা হচ্ছে 1 থেকে 24। এই 1 থেকে 24 বলছি বিলংস টু S4। সুতরাং S4 হচ্ছে permutation group of 4 objects. Okay.
ওকে, তাহলে আমরা এখন আমি একটা বেজে গেল তো এখন আমি স্টপ শেয়ার করছি। স্টপ শেয়ার করে I end the meeting. End meeting for all. Thank you.